এই কি অবস্থা সবার? আজকে তোমাদের যে অধ্যায়টা পড়ানো হবে জাহাঙ্গীরনগর ডি এর জন্য, সেটা কোনটা বলো তো? প্রাণীর পরিচিতি অধ্যায়টা যে আছে, অর্থাৎ তোমার হাইড্রা, তারপরে ঘাসফড়িং আছে, রুই মাছ আছে। এই অধ্যায়টা তিনটা ভাগে বিভক্ত। বাট তিনটা ভাগে বিভক্ত হইলেও দেখা গেছে যে এই অধ্যায় থেকে কিন্তু তোমার হাইড্রা থেকে একটা প্রশ্ন হয়, আবার অনেক সময় ঘাসফড়িং থেকে একটা প্রশ্ন হয়, রুই মাছ থেকে একাধারে প্রশ্ন হয়। অর্থাৎ তিনটা পার্ট থেকে তিনটা প্রশ্ন হওয়ার চান্স থাকে এই অধ্যায়ে। সো এই অধ্যায়টা তুমি চাইলে হচ্ছে স্কিপ করতে কোনোভাবেই পারবে না। আর শর্ট সিলেবাস, তো শর্ট সিলেবাসে চাইলেও তুমি কোনো অধ্যায় স্কিপ করতে পারবে না। আগে ছিল ফুল সিলেবাস, তখন আমরা চাইলে যে কোনো একটা অধ্যায় স্কিপ করে চলে যেতে পারতাম, কিন্তু এখন কিন্তু এই উপায়টা নাই। ঠিক আছে, তো দেখো তার আগে আমার কথাটা ভালো মতো শোনা যাচ্ছে কিনা সবাই একটু টেস্ট করো, চেক দাও যে কোনো সাউন্ড প্রবলেম আছে কিনা। আশা করি সাউন্ড প্রবলেম নাই। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম উন্নি আহমেদ। চলো আমরা হচ্ছে আর দেরি না করি, একটু আমরা প্রথমেই যাই, আমরা একটু টপিক অ্যানালাইসিস করব। দেখো টপিক অ্যানালাইসিস করতে গেলে তুমি যখন দেখবা যে এখানে কি আছে, হাইড্রা আছে, তাই না? এই হাইড্রা যা আছে, এই হাইড্রার টপিক থেকে তোমার বিগত 10 বছরে কোশ্চেন আসছে 8বার। এবং কোন কোন টপিক থেকে বেশি কোশ্চেন আসছে, যেমন তোমার কোষের গঠন, হাইড্রার বিভিন্ন ধরনের কোষ আছে, যেমন কোষ ও এদের যে গঠন ও কাজগুলো আছে, যেমন তোমার ইন্টারস্টিশিয়াল কোষ আছে, পেশিয়াবর্ণী কোষ আছে, স্নায়ু কোষ আছে, সংবেদী কোষ আছে, গ্রন্থি কোষ আছে। এই যে বিভিন্ন ধরনের কোষ আছে, এই সম্বন্ধে ওভারঅল যে আলাপ আলোচনা আছে, ওইগুলা হচ্ছে তোমার কি এই কোষের গঠন ও কাজ। এরপর নেমাটোসিস্ট সম্বন্ধে যদি তোমরা দেখো, যে নেমাটোসিস্টের প্রকারভেদ কয় প্রকার? 4 প্রকার, তাই না? তো এই যে নেমাটোসিস্টের যে প্রকারভেদ, এইগুলা থেকেই দেখা যায় ঘুরে ফিরে আসছে যে কে হিপনোটক্সিন বহন করে, কে কোনো একটা বস্তুকে আঁকড়ে ধরে। এই জিনিসগুলাই জাস্ট তোমার একটু পড়তে হবে। এরপরে তুমি যদি যাও তাহলে হচ্ছে কোনটা, চলন, জনন, মিথজীবিতা। এই চলন যা আছে, হাইডার গ্লাইডিং চলন, তারপরে হচ্ছে ভাষা, এরপরে তোমার কি বলতো, ডিগবাজি, সমারসল্টিং। এই জিনিসগুলা, এইগুলা থেকে তোমার আসছে হচ্ছে প্রায় কয়বার, এইগুলা থেকে মানে এই জিনিসগুলা। তারপর জনন যা আছে, হাইড্রা কোন ঋতুতে যৌন জনন ঘটে, কোন ঋতুতে অযৌন জনন ঘটে, বা যৌন জনন কেন ঘটে ওই ঋতুতে, এই জিনিসগুলা সম্বন্ধে আলোচনা। বা এই জিনিসগুলোর মধ্যে মেনলি জনন থেকে মেনলি ওই জিনিসটাই আসে যে হাইড্রার যৌন জনন ঘটে কোন ঋতুতে। এই প্রশ্নটাই কমন, জনন থেকে সবচেয়ে বেশি আসে। আর বাকি রইল কি তোমার মিথজীবিতা। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম ফাহমিদা। আমার এক্সাম কেমন হইলো? হয়েছে, আল্লাহ রহমতে ভালোই হয়েছে। লাস্টে একটা চিত্র আঁকানো বাকি ছিল। ওই মানে একটা বড় ধরো যে বড় একটা ইন্ডাস্ট্রিতে কিভাবে কিভাবে একটা পণ্য উৎপাদন করে, যে ওই জিনিসগুলো, চিত্রটা ফিনিশড করতে পারিনি, ওইটা 5 মার্ক ছিল। সো ওইটা বাদে আর বাকি মোটামুটি সবই ভালো লিখছি, আলহামদুলিল্লাহ, স্যাটিসফাইড। যাই হোক, মিথজীবিতার সম্পর্কটা হচ্ছে, মিথজীবিতা ধরো যে দুইটা প্রাণী পরস্পর সহ অবস্থানে থাকবে, অর্থাৎ একটা প্রাণী আরেকটা প্রাণীর সাথে সহ অবস্থানে থাকবে এবং দুইজনেই দুইজনের দ্বারা উপকৃত হবে। যেমন ক্লোরোহাইড্রা ভিরিডিসিমা, আর কোনটা তোমার বলতো, ক্লোরোহাইড্রা ভিরিডিসিমা আর সবুজ শৈবাল। এই যে এদের মধ্যে কি ঘটে, মিথজীবিতা ঘটে। ঠিক আছে, এই সব টপিক থেকে টোটাল কয়বার আসছে কোয়েশ্চেন দেখো, 8বারের মতো আসছে। তারপরে যদি বলি ঘাসফড়িং এর মুখপাঙ্গ যে আছে, এই মুখপাঙ্গ এই টপিক থেকে একটু বেশি কোশ্চেন আসছে, এই মুখপাঙ্গ থেকে একটু বেশি কোশ্চেন আসছে। এরপরে আছে পৌষ্টিক নালী, তোমার অগ্রপৌষ্টিক নালী, মধ্যপৌষ্টিক নালী এবং পশ্চাৎ পৌষ্টিক নালী। এই মুখপাঙ্গের যে বিভিন্ন অংশগুলো আছে, তোমার তোমার ল্যাব্রাম, ল্যাবিয়াম, ম্যাক্সিলা, ম্যান্ডিবল, তারপর হাইপোফ্যারিংস। ঠিক আছে, এইগুলার মধ্যে থেকেই দেখা যায় ঘুরে ফিরে কোশ্চেনগুলো হয়েছে, ম্যাক্সিমাম টাইম কোশ্চেন হয়েছে ওই জায়গাগুলো থেকে। এরপর পৌষ্টিক নালী আছে তোমার, অগ্রপৌষ্টিক নালী, মধ্যপৌষ্টিক নালী এবং পশ্চাৎ পৌষ্টিক নালী, এই জায়গাগুলো থেকে হয়েছে। এবং শ্বসন ও রক্ত সংবহন যে আছে, এই শ্বসন ও রক্ত সংবহন, অর্থাৎ হাইড্রার শ্বাসরন্ধ্র বা স্পাইরাকল কত, হাইড্রার শ্বাসরন্ধ্র বা স্পাইরাকল হচ্ছে তোমার কত জোড়া, তারপরে হচ্ছে উদর গহ্বরে কয় জোড়া আছে, বক্ষ গহ্বরে কয় জোড়া আছে, এই জিনিসগুলা ঘুরে ফিরে হয়েছে। আর রক্ত সংবহন যেটা, তার রক্তটা কি মুক্ত সংবহন তন্ত্র, তার মধ্যে কি আছে, মুক্ত সংবহন তন্ত্র আছে। অর্থাৎ রক্তটা তার রক্তবাহিকা থেকে কোথায় উন্মুক্ত হয়, হিমোসিল নামক একটা দেহ গহ্বরে উন্মুক্ত হয়। ঠিক আছে, তার মানে কি, এটা ঘাসফড়িং এর রক্ত সংবহন তন্ত্র, মুক্ত সংবহন তন্ত্র। আর ঘাসফড়িং এর যে তোমার আছে হিমোসিল যে আছে, বা মানে সরি, রক্তপূর্ণ গহ্বর যেটা, সেটাকে আমরা কি বলছি, হিমোসিল বলছি। অর্থাৎ সিলোমে উন্মুক্ত হওয়ার জন্য সিলোমকে কি বলা হয়, হিমোসিল বলা হয়ে থাকে। ঘাসফড়িং এর যে রক্তকণিকা আছে তাদেরকে কি বলে, এই সম্বন্ধে যে ওভারঅল আলোচনা, এইখান থেকে তোমার কয়বার আসছে প্রশ্ন, 7বার যা আছে, 7বার আসছে। ঠিক আছে, এরপরে রুই মাছ,
রুই মাছের ধমনী আছে বিভিন্ন ধরনের, যে ধমনী, এই ধমনী থেকেই তোমার বিগত কয়েক বছর সবচেয়ে বেশি প্রশ্ন আসছে তোমার এই রুই মাছের ধমনী থেকে। ইলিয়াক ধমনী কোথায় রক্ত সরবরাহ করে, মেসেন্টেরিক ধমনী কোথায় রক্ত সরবরাহ করে, প্যারাইটাল ধমনী কোথায় রক্ত সরবরাহ করে, এই জিনিসগুলো সম্বন্ধে আলোচনা আসছে। আর আইস থেকে তোমার ওই যে তোমার দুই একটা জিনিস, মানে আইস থেকে ওরকম খুব একটা আসে নাই, বাট দুই একটা জিনিস, যে আইস কোথা থেকে উদ্ভূত হয়েছে, এপিডার্মাল স্তর থেকে যে উদ্ভূত হয়েছে, এই জিনিসগুলো নিয়ে একটু আলাপ আলোচনা, ওই জিনিসগুলো একটু পড়লেই হবে। যদি বলি রক্ত সংবহনতন্ত্র, রুই মাছের রক্ত সংবহনতন্ত্র কেমন, রুই মাছের রক্ত সংবহনতন্ত্রটা যে আছে, রুই মাছের রক্তটা যে এটা একবর্তী বা এক চক্র রক্ত সংবহন ঘটে, আর মানুষের যেটা ঘটে সেটা হচ্ছে দ্বিচক্রী সংবহন। ঠিক আছে, রুই মাছের আর মানুষের কি পার্থক্য হচ্ছে, মানুষেরটা দ্বিচক্রী সংবহন আর রুই মাছেরটা একচক্রী সংবহন। আর এইখানে তোমার যে জিনিসটা ঘটে, মানুষের দেহে দুইটা অ্যাট্রিয়াম দুইটা ভেন্ট্রিকল, আর রুই মাছের দেহে কয়টা আছে, একটা অ্যাট্রিয়াম একটা ভেন্ট্রিকল। এবং রুই মাছের যে হৃৎপিণ্ডটা আছে তাকে ভেনাস হার্ট বলি। কেন ভেনাস হার্ট বলি বলো তো ভাইরা? কারণ রুই মাছের হৃৎপিণ্ড শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত পরিবহন করে, এই জন্য রুই মাছের হৃৎপিণ্ডকে কি বলা হয়, ভেনাস হার্ট বলা হয়ে থাকে। আর রুই মাছের জীবন চক্র যেমন 36 দিন বিশিষ্ট যেমন 36 দিন বিশিষ্ট যে লার্ভা আছে তাকে কি, 36 ঘন্টা পর যে রুই মাছের যে লার্ভাটা বা তোমার নিষিক্ত ডিম্বাণুটা যে আছে, বা যেটা হচ্ছে তোমার জাইগোট গঠন করছে, সেই জাইগোটকে কি বলা হয়, ক্লিভেজ ঘটতেছে, যে এই ক্লিভেজ কোন ধরনের, এই জিনিসগুলাই হচ্ছে তোমার আলোচনা। এখান থেকে কোশ্চেন আসছে 9 বার। ঠিক আছে, এই জিনিসগুলো একটু ভালো মতো তোমরা পড়বা। তো এই ছিল হচ্ছে আমার আলাপ আলোচনা। চলো আমরা আর দেরি না করি, আমরা শুরু করে দিই। প্রথম প্রশ্ন দেখো আমাদের কাছে, প্রথম প্রশ্ন যেটা আছে, হাইড্রার কোন কোষে নিডোসাইট থাকে? কোন কোষে কি থাকে? নিডোসাইট থাকে। হাইড্রার কোন কোষে নিডোসাইট থাকে? গ্রন্থিকোষ, গ্রন্থিকোষ, পেশিয়াবরণী কোষ, ইন্টারস্টিশিয়াল কোষ, স্নায়ু কোষ। কোন কোষে নিডোসাইট থাকে? দেখি কেউ বলতে পারবা কিনা এটা। এত ভালো এক্সাম দিয়ে কি লাভ যদি ভাবির কাছে ফেল করেন? আরে ভাবি থাকলে তো ফেল করব, ভাবি থাকলে তো ফেল করতাম, তাই না? হ্যাঁ, আরেকজন আবার বলতেছে রাইট। ওই যে আমি হচ্ছে একটা ব্লগ দেখে খুব, মানে আমার মানে কিছু আছে না বদমাইশি করে, ওই বদমাইশদের ব্লগ দেখতে ভালো লাগে, বুঝছো? এই সাপোজিটরির দাম কত? 10 টাকা। আমি আপনাকে 1000 টাকা দিব, আপনি এটা খাবেন। মানে এই ব্লগটা দেখলাম, খুবই বিনোদন পাই, বুঝছো এই জিনিসগুলো দেখলে। আচ্ছা দেখো, হাইড্রা কোন কোষে নিডোসাইট থাকে? গ্রন্থিকোষ, পেশিয়াবরণী কোষ, ইন্টারস্টিশিয়াল কোষ নাকি স্নায়ু কোষ? কোন কোষে? কোন কোষে দেখি, কেউ বলতে পারো কিনা? আচ্ছা দেখো, এইখানে হ্যাঁ অনেকেই আনসার করছে অলরেডি। কথা ইসলাম, শামিমারা বেগম, না, আচ্ছা অনেকের এটার মধ্যে কনফিউশন লাগতেছে, পেশিয়াবরণী কোষ নাকি ইন্টারস্টিশিয়াল কোষ, তাই না ভাইরা? মাথায় রাখবা এটা হচ্ছে পেশিয়াবরণী কোষ। ঠিক আছে, হাইড্রার কোন কোষে নিডোসাইট থাকে? হাইড্রার হচ্ছে পেশিয়াবরণী কোষে কি থাকে, নিডোসাইট থাকে। আর যদি মানে ভয় পাওয়ার কিছু নাই, এই জিনিসগুলা তোমরা ভুল করবা, ভুল থেকে কিন্তু শিখবা। সো ভুল করলে লজ্জা পাওয়ার কিছু নাই। ঠিক আছে, ভুল পাইলে মানে ভুল করে ফেললে কখনো লজ্জা পাওয়ার কিছু নাই। দেখো এই যে পেশিয়াবরণী কোষ যেটা আছে, এই পেশিয়াবরণী কোষটা মূলত এই হচ্ছে নিডোসাইট ধারণ করে থাকে। ঠিক আছে, নিডোসাইট ধারণ করে, এবং সেই সাথে আরো কি কি ধারণ করে বলি, এই পেশিয়াবরণী কোষের আরেকটা কাজ হচ্ছে সে মায়োনিম তন্তু ধারণ করে। কি তন্তু? মায়োনিম তন্তু ধারণ করে। এই মায়োনিম তন্তুটা কিন্তু সবাই ধারণ করে না, কে করে? এই যে তোমাকে পেশিয়াবরণী কোষ। আর ইন্টারস্টিশিয়াল কোষ যে আছে, একে কি বলা হয় বলতো? এই ইন্টারস্টিশিয়াল কোষ হচ্ছে টটিপোটেন্ট ক্ষমতা সম্পন্ন। টটিপোটেন্ট ক্ষমতা সম্পন্ন। মূলত হাইড্রার যে পুনরুৎপত্তি ঘটে, হাইড্রার পুনরুৎপত্তি যে ঘটে, অর্থাৎ হাইড্রার কোনো একটা অংশ যদি ভেঙে যায়, বা হাইড্রার দেহের যে কোনো একটা কোষ থেকে পুনরায় নতুন একটি হাইড্রার উৎপত্তি ঘটতে পারে। এটা কার কারণে ঘটে জানো? এইটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল কোষ থাকার কারণে। এই ইন্টারস্টিশিয়াল কোষ থাকার কারণে কি ঘটে? হাইড্রা একটা অংশ ভেঙে গেলে সেই অংশ থেকে নতুন হাইড্রায় পরিণত হতে পারে, কারণ সে কি টটিপটেন্ট ক্ষমতা সম্পন্ন। যেহেতু টটিপটেন্ট ক্ষমতা সম্পন্ন, তার মানে কি হচ্ছে, সে যে কোনো একটা কোষ থেকে, টটিপটেন্ট মানে হচ্ছে টটিপটেন্সি বলি আমরা, যদি কোনো একটা কোষ সম্পূর্ণরূপে একটা জীবে পরিণত হতে পারে,
বা একটা পূর্ণাঙ্গ প্রাণীতে পরিণত করে একটা মাত্র কোষ থেকে, তাহলে সেটাকে আমরা কি বলি? টটিপটেন্ট কোষ। ঠিক আছে, তো হাইড্রার যে ইন্টারস্টিশিয়াল কোষ আছে এটা কি করে? টটিপটেন্ট ক্ষমতা সম্পন্ন। অর্থাৎ এই ইন্টারস্টিশিয়াল কোষটা কি করতে পারে? সেই ইন্টারস্টিশিয়াল কোষটাই নর্মালি হচ্ছে একটা পূর্ণাঙ্গ হাইড্রাতে রূপান্তরিত হতে পারে। তার মানে তোমাদের যদি প্রশ্ন আসে যে হাইড্রার পুনরুৎপত্তি এটা কার কারণে হয়, তাহলে আনসার হবে ইন্টারস্টিশিয়াল কোষের কারণে। ঠিক আছে, আর ওই যে তোমার নিডোসাইড যে আছে, এই নিডোসাইডের কাজ কি? নিডোসাইড হচ্ছে নেমাটোসিস্ট ধারণ করে, যে নেমাটোসিস্ট কি করে? তোমার শিকার, আত্মরক্ষা ও চলনে সহযোগিতা করে। গ্রন্থিকোষ যে আছে, এই গ্রন্থিকোষের একটা কাজ আছে। গ্রন্থিকোষের কাজ কি বলতো? মিউকাস ক্ষরণ করা, মিউকাস ক্ষরণ করা, মিউকাস ক্ষরণ। আর এই গ্রন্থিকোষ কোথায় থাকে জানো? এই গ্রন্থিকোষ থাকেই হচ্ছে তোমার মুখ ছিদ্র ও পদতল, মুখ ছিদ্র ও পদতলে থাকে, মুখ ছিদ্র ও কোথায় থাকে? পদতলে থাকে। কোথায় থাকে? মুখ ছিদ্রতে থাকে ও পদতলে থাকে। কে থাকে? এই গ্রন্থিকোষ যা আছে। এখন পদতলে যে গ্রন্থিকোষটা থাকে, পদতলে মিউকাস ক্ষরণ হয়, পদতলে গ্রন্থিকোষ থাকার লাভ কি? যদি প্রশ্ন আসে পদতলে গ্রন্থিকোষ যা আছে বা পাদচাকতি যেটা আছে ওইখানে যে গ্রন্থিকোষ থাকে সেটা কাজ কি? সেটার কাজ হচ্ছে গাবুল, গ্লাইডিং চলন, বুদবুদ সৃষ্টি আর কোনো বস্তুর সাথে লেগে থাকা। অর্থাৎ কোনো বস্তুর সাথে লেগে থাকতে সহযোগিতা করে মূলত পদতলে যে আছে তোমার। আর মুখ ছিদ্রেতে যে গ্রন্থিকোষটা আছে, মুখ ছিদ্রে যে মিউকাস ক্ষরণ করে সেটার মাধ্যমে তোমার কি করে বলতো? কোনো একটা খাদ্য বস্তুকে গলৎকরণ করতে সহযোগিতা করে থাকে অনেক সময়। বাট তোমার যে পাদচাকতিতে বা পদতলে যে আছে, পদতলের স্পেসিফিক কাজ আছে, পদতলের কাজ। ঠিক আছে, পদতলে যে গ্রন্থিকোষ আছে তার কাজ কি? তার কাজ হচ্ছে গাবুল, গ্লাইডিং চলন, গ্লাইডিং চলন। বুতে হচ্ছে কি? বুদবুদ সৃষ্টি, আর লতে হচ্ছে কোনো একটা বস্তুর সাথে লেগে থাকা। ঠিক আছে, এই জিনিসটুকু মাথায় রাখো, কোনো একটা বস্তুর সাথে লেগে থাকা। আচ্ছা দেখো, আর স্নায়ু কোষ যেটা আছে, স্নায়ু কোষ কি করে? সংবেদী কোষ আছে না আমাদের, বা আমাদের বলতেছি মানে হাইড্রার যে সংবেদী কোষটা আছে, এই সংবেদী কোষ থেকে কি করবে বলতো? উদ্দীপনা গ্রহণ করবে। উদ্দীপনা গ্রহণ করে এই স্নায়ু কোষ সেটা কি করবে? হাইড্রার দেহের বিভিন্ন অংশে ছড়িয়ে দেবে বা একটা উপযুক্ত প্রতিক্রিয়া সৃষ্টি করবে। তো এই জিনিসগুলাই জাস্ট একটু মাথায় রেখো তোমরা, এই জিনিসগুলাই ঘুরে ফিরে তোমাদের জন্য আসবে। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্নে যাই। হাইড্রার যে নেমাটোসিস্ট আছে, এই নেমাটোসিস্ট আবরণটা, এই নেমাটোসিস্ট আবরণ কোন উপাদানে তৈরি? কেউ বলতে পারবা এটা কাইটিন, সেলুলোজ, গ্লাইকোজেন নাকি স্টার্চ? হাইড্রার নেমাটোসিস্ট আবরণটা কি দ্বারা গঠিত? কাইটিন, সেলুলোজ, গ্লাইকোজেন, স্টার্চ? কেউ বলতে পারবা? দেখি কেউ বলতে পারো কিনা। তাজমিনুর রহমান ওই বলতেছে এ। আচ্ছা তোমাদেরকে বলি, হাইড্রার যে নেমাটোসিস্টের আবরণটা আছে না, এই নেমাটোসিস্টের আবরণটা হ্যাঁ কাইটিন নির্মিত। ঠিক আছে, এই জিনিসটুকু মাথায় রাখো, কি নির্মিত? কাইটিন নির্মিত। হাইড্রার কি? নেমাটোসিস্টের যে আবরণটা আছে, এই নেমাটোসিস্টের আবরণটা হচ্ছে তোমার কি? কাইটিন নির্মিত। ঠিক আছে, এইটুকু মাথায় রাখবা। আর সেই সাথে মাথায় রাখবা তোমার হাইড্রা কি করে? অনেক সময় এই যে নিডোসাইডে তোমার কি আছে? ক্যাপসুলটা যে আছে, এইখানে ক্যাপসুল বা ঢাকনাটা যে আছে, এই ঢাকনার ভিতরে যে সূত্রকটা থাকে, এই সূত্রকের মধ্যে কি থাকে? অনেক সময় তোমার হিপনোটক্সিন থাকে। সেই হিপনোটক্সিন কি দ্বারা গঠিত? হিপনোটক্সিন হচ্ছে প্রোটিন ও ফেনল দ্বারা বা আমিষ ও ফেনল দ্বারা গঠিত। এই জিনিসটুকু মাথায় রেখো, হিপনোটক্সিন কি দ্বারা? আমিষ বা প্রোটিন প্লাস ফেনল, আমিষ প্লাস ফেনল, এই দুইটার সমন্বয়ে গঠিত কে? এই যে হিপনোটক্সিনটা যা আছে, এই হিপনোটক্সিন, এই জিনিসটুকু মাথায় রাখবা। ঠিক আছে, ভুল করা যাবে না, এই জিনিসগুলো ভুল করা যাবে না। কাইটিন, সেলুলোজ, গ্লাইকোজেন, স্টার্চ, এটা হচ্ছে কাইটিন নির্মিত। কেউ আবার বললো না যে এটা হচ্ছে গ্লাইকোজেন নির্মিত। ঠিক আছে ভাইরা, গ্লাইকোজেন হচ্ছে শর্করা জাতীয় পদার্থ, আর কাইটিন কি বলতো? কাইটিন হচ্ছে নর্মালি তোমার যদি বলি, এই কাইটিন হচ্ছে অনেকটা তোমার প্রোটিন আবরণ, প্রোটিন জাতীয় পদার্থ যা আছে এইগুলোর সাথে আদার্স যে ম্যাটেরিয়ালস, বিভিন্ন ধরনের ম্যাটেরিয়ালস আছে, কমপ্লেক্স ম্যাটেরিয়ালস, যেগুলো মিলিত হয়ে তোমার কি করে? এই কাইটিনটা নির্মাণ করে। ঠিক আছে, আচ্ছা হাইড্রার কোন কোষটি টটিপটেন্ট? এই যে আমি একটু আগে পড়াইছি, দেখো ভাইরা,
একটু আগে পড়াইছি, দেখো একটু আগে পড়ে আসছি তোমাদের সামনে, দেখো অলরেডি একটা কোশ্চেন চলে আসছে। সো একটা কোশ্চেনের সাথে যখন একটা কোশ্চেন পড়বা তখন কি করবা বলো তো, আরেকটা কোশ্চেন রিলেট করে পড়বা। যখন একটার সাথে আরেকটা রিলেট করে পড়বা তখন কিন্তু তোমরা দেখবা যে অনেকগুলো কোশ্চেনের আনসার পেয়ে যাচ্ছ ওই রিলেশনের মধ্যেই, ঠিক আছে, ওই রিলেশনের মধ্যেই। আমি কিন্তু রিলেট করে পড়তে বলছি, তার মানে আবার এইরকম ভাইবো না যে রিলেশন করে পড়তে বলছি। মানে অনেকে হচ্ছে কি করবে যে ঠিক আছে ভাইয়া তো রিলেট করে বলতে বলছে, তো আমরা দুইজনে হচ্ছে একসাথে কাপল, মানে অনেকে থাকে না গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড একসাথে পড়ালেখা করে, ওইরকম করা যাবে না, ঠিক আছে। বাকৃবিতে আজ পর্যন্ত যতজন দেখছি যে ভালো ভালো পর্যায়ে গেছে বা বিসিএস ক্যাডার হয়েছে, একসাথে হাজবেন্ড ওয়াইফ বিসিএস ক্যাডার, একজন পুলিশ ক্যাডার একজন কৃষি ক্যাডার। মানে অবাক করা বিষয়, যত দেখি অবাক হই। মাঝখান থেকে মনে হয় যে আমি সিঙ্গেল থেকে সবচেয়ে বড় মনে হয় ভুল করছি, এই জন্য কোনো দিকে আমার মন নাই, বুঝছো। বাকৃবিতে সবচেয়ে বেশি দেখছি কাপল যারা আছে তারাই সবচেয়ে বেশি বিসিএস ক্যাডার হয়। আচ্ছা যাই হোক, হাইড্রা কোন কোষটি টটিপটেন্ট? ইন্টারস্টিশিয়াল কোষ, মাসকুলো এপিথেলিয়াল, জার্ম নাকি নার্ভ সেল? কোনটা কোনটা? আচ্ছা মাসকুলো এপিথেলিয়াল যেটা আছে এটার বাংলা কি কেউ বলতে পারবা? এটা কিন্তু পেশি আবরণী কোষ। মাসকুলো এপিথেলিয়াল যেটা আছে এটা কি কোষ? এটা হচ্ছে পেশি আবরণী কোষ, মাথায় রেখো, এটা হচ্ছে পেশি আবরণী। অনেক সময় ইংরেজিতে দিলে তোমরা ধরতে পারো না, সো ইংরেজিতে দিলে যেন ধরতে পারো তার জন্য ইংরেজি টার্ম সহ সবাই একটু পড়ার ট্রাই করবা। আর জার্ম যেটা আছে, জার্ম কি মানে? জার্ম হচ্ছে জনন কোষ, ঠিক আছে, জার্ম সেল যেটা জনন কোষ। আর যদি নার্ভ সেল বলি স্নায়ু কোষ, ঠিক আছে। এই জিনিসটুকু মাথায় রাখবো। তো এটা কোনটা? এটা আনসার হচ্ছে ইন্টারস্টিশিয়াল কোষ। সবাই পারো কিন্তু এটা, ঠিক আছে, এটা কিন্তু সবাই পারো। হাইড্রা কোন কোষটি ইম্পর্টেন্ট? ইন্টারস্টিশিয়াল কোষ। হুম, আচ্ছা চলো। না না, আমার কোনো আফসোস নাই এইসব জিনিস নিয়ে, ঠিক আছে, আমি এইসব নিয়ে কখনো আফসোস করি না। কোনটি নিডোসাইটের কাজ? লাইফে যদি বাস খাও না এইসব জিনিসে, তাহলে আর কখনো তোমার থাকবে না, তখন শুধু মনে হবে যে আল্লাহ বাঁচাইছে। কোনটি নিডোসাইটের কাজ? শিকার করা, আত্মরক্ষা, নেমাটোসিস্ট বহন করা, চলনে সাহায্য করা। এই প্রশ্নের আনসারটা দেখি তোমরা দাও আগে, তারপরে আমি আনসারটা বলবো, ঠিক আছে। এটা একটা টেকনিক্যাল প্রশ্ন, এটা একটা টেকনিক্যাল প্রশ্ন। কোনটা নিডোসাইটের কাজ? এই প্রশ্নটা টেকনিক্যাল, এটা দুই ভাবে হইতে পারে, আমি তোমাদেরকে বলবো, তোমরা আগে এই প্রশ্নটার আনসারটা দাও দেখি আর কতটুকু ধারণা আছে, আমি একটু দেখতে চাই। কোনটি নিডোসাইটের কাজ? আমি একটু তোমাদের দেখবো জাস্ট। 4-এর বি, 4-এর সি, ইতি বলতেছে সি, অন্নি বলতেছে বি, হাসিবুল বলতেছে সি। আচ্ছা দেখি কার আনসারটা সঠিক হয়, আমি একটু দেখি। সর্বপ্রথম যেটা বলি তোমাদের, নিডোসাইটের যে কাজ আছে, দেখো অনেকের মনে হতে পারে যে এই তিনটাই চারটা যে আছে চারটাই হচ্ছে কাজ, বাট অ্যাকচুয়াল যদি বলি নিডোসাইটের কাজ যেটা, নিডোসাইটের কাজ এ কি করবে? এ হচ্ছে নেমাটোসিস্ট ধারণ করবে। কি করবে? নেমাটোসিস্ট ধারণ করবে। কি ধারণ করবে ভাইরা? নেমাটোসিস্ট ধারণ করবে। কে করবে? এই যে তোমার নিডোসাইটটা যা আছে, এই নিডোসাইটটা কি করবে? নেমাটোসিস্ট ধারণ করে। এখন দেখো এই যে নেমাটোসিস্ট যা আছে, এই নেমাটোসিস্টের কাজ কি আবার বলো তো? এই নেমাটোসিস্টের কাজ হচ্ছে তোমার শিকার, আত্মরক্ষা, চলন। শিকার, আত্মরক্ষা, চলন, ঠিক আছে। শিকার, আত্মরক্ষা, চলন, এই জিনিসগুলো তোমাদের একটু মাথায় রাখতে হবে। অর্থাৎ তোমার যে নেমাটোসিস্টকে ধারণ করতেছে, কে করতেছে? এই নিডোসাইট কাকে ধারণ করে? নেমাটোসিস্টকে ধারণ করে। আর সেই নেমাটোসিস্টের কাজ হচ্ছে শিকার করা, আত্মরক্ষা এবং চলনে অংশগ্রহণ করা। এখন তোমাদের মাথায় রাখতে হবে যে জিনিসটা আমি বলে দেই, যদি প্রশ্ন আসে কখনো এরকম যে ধরো কোনটি নিডোসাইটের কাজ, এইখানে তোমার দেওয়া আছে ভেসে থাকা, বুদবুদ সৃষ্টি করা, বা হচ্ছে শ্বসনে সহযোগিতা করা এবং আত্মরক্ষা করা, যেটা তোমার 23-24 সেশনে এরকম একটা প্রশ্ন আসছিল, তখন তুমি আত্মরক্ষা এইটা দাগাতে পারো, কারণ আলটিমেটলি কি নিডোসাইট নেমাটোসিস্ট ধারণ করে এবং নেমাটোসিস্ট আত্মরক্ষায় সহযোগিতা করে। বাট নিডোসাইটের ক্ষেত্রে এটা কি? এটা ইনডিরেক্টলি সহযোগিতা করতেছে। মূলত ডিরেক্টলি সহযোগিতা কে করতেছে? ডিরেক্টলি সহযোগিতা করতেছে নেমাটোসিস্ট। বাট তারপরে যদি তোমার দেখো অপশনে এইরকম আছে, এখানে বলছে কোনটি নিডোসাইটের কাজ, এখানে স্পেসিফিক ভাবে বললে হবে নেমাটোসিস্ট বহন করা। আর নেমাটোসিস্টের কাজ হচ্ছে এই বাকি তিনটা, শিকার করা, আত্মরক্ষা, চলন। কিন্তু তোমার প্রশ্ন আছে কোনটা নিডোসাইটের কাজ, এবং অপশনে তোমার নেমাটোসিস্ট বহন করা বলে কোনো কিছু নাই। অপশন আছে তিনটা, যে তিনটার সাথে তোমার নেমাটোসিস্ট নিডোসাইটের কোনো কাজের মিল নাই। 4 নাম্বার অপশনে দেওয়া আছে আত্মরক্ষা অথবা চলন,
অথবা তোমার কোনটা বলো তো, স্বীকার করা, তখন তুমি নিডোসাইটের কাজ হিসেবে এইগুলা দাগাইতে পারবা, অর্থাৎ এটা দাগাইতে হবে। ঠিক আছে, এইভাবে তুমি মাথায় রাখবা, এই জিনিসগুলো একটু মাথায় রাখো। ঠিক আছে, শামিমারা বেগম, তারপরে হচ্ছে কথা সাদিকা তাহারিন মিম, অন্নি, সবাই পারে। সবাই ভালো করতেছে। আচ্ছা দেখো, হাইড্রার এপিডার্মিসের সমস্ত অংশ জুড়ে কোন কোষের আধিক্য থাকে? এপিডার্মিস, এপিডার্মিস মানে কি বলো তো ভাইরা? ডার্মিস মানে হচ্ছে তোমার ত্বক। ঠিক আছে, ডার্মিস মানে কি? ত্বক। তার মানে এপি মানে বাইরে, অর্থাৎ বাইরের ত্বক যে আছে, অর্থাৎ এপিডার্মিসের সমস্ত অংশ জুড়ে কোন কোষের আধিক্য থাকে? এপিডার্মিসের সমস্ত অংশ জুড়ে কোন কোষের আধিক্য থাকে? ওই যে তোমরা দেখো না, অসুস্থ হইলে অনেকে বলে, বিশেষ করে যে মেয়েরা, যে মুখে একটা পিম্পলস উঠছে, সে দৌড় দিবে ডাক্তারের কাছে, যাই একটু ডার্মাটোলজিস্ট দেখায় আসি। ঠিক আছে, আর ছেলেদের ক্ষেত্রে এদিকে পুরো মানে কি বলবো, ছেলেদের অবস্থা যতই বাজে হোক, ছেলেরা সহজে ডাক্তারের কাছে যায় না। ছেলেরা এই দিক থেকে ঠিক আছে, ছেলেরা হচ্ছে টাকা বাঁচাইতে পছন্দ করে। ঠিক আছে, ওই টাকা বাঁচায় অন্য কিছু করবে, কিন্তু তাও ডাক্তারের কাছে যাবে না। আচ্ছা, হাইড্রার এপিডার্মিসের সমস্ত অংশ জুড়ে কোন কোষের আধিক্য থাকে বলতো? হাইড্রার এপিডার্মিসের সমস্ত অংশ জুড়ে কোন কোষের আধিক্য থাকে? এপিডার্মিস বা বাইরের যে ত্বকটা আছে, এই ত্বকের সমস্ত অংশ জুড়ে কোন কোষের আধিক্য থাকে? পেশি আবরণী কোষ, গ্রন্থি কোষ, স্নায়ু কোষ নাকি ইন্টারস্টিশিয়াল কোষ? কোন কোষের আধিক্য থাকে? পেশি আবরণী কোষের সমস্ত অংশ জুড়ে কোন কোষের আধিক্য থাকে? এটা কেউ বলতে পারবা? হাইড্রার পেশি আবরণী কোষের সমস্ত অংশ জুড়ে কোন কোষের আধিক্য থাকে? ইতি, হ্যাঁ ইতি অলরেডি বলছে পেশি আবরণী কোষ। কারো কি মনে হচ্ছে ইন্টারস্টিশিয়াল কোষ? তোমাকে বলি, বিভিন্ন ধরনের কোষ থাকতে পারে। নর্মালি যদি তোমরা যদি একটা, তোমাদের বইয়ে দেখবে একটা ছক আছে সুন্দর মতো, তোমাদের বইয়ে দেওয়া আছে, এই ছকের মধ্যে একটা অংশ দেওয়া আছে যেটা কি বলতো, যে এপিডার্মিসে কোন কোন কোষ পাওয়া যায়, আর তোমার এপিডার্মিস আর হচ্ছে তোমার কি বলতো, তোমার গ্যাস্ট্রোডার্মিস যে আছে, এইখানে কোন কোন কোষ পাওয়া যায়, এই জিনিসগুলো তোমাদের কিন্তু একটু মাথায় রাখতে হবে। যেমন এপিডার্মিসে তোমার কোন কোন কোষ পাওয়া যায়? পেশি আবরণী কোষ, ইন্টারস্টিশিয়াল কোষ, সংবেদী কোষ, স্নায়ু কোষ, গ্রন্থি কোষ, জনন কোষ এবং নিডোসাইট। যদি বলি যে তারপরে কি আছে, মেসোগ্লিয়া নামক একটা অকোষীয় স্তর আছে, বাট তার ভিতরে যেটা আছে গ্যাস্ট্রোডার্মিস, ওইখানে তোমার কি আছে? তোমার পুষ্টি কোষ আছে, তারপরে তোমার কি আছে? গ্রন্থি কোষ আছে, ইন্টারস্টিশিয়াল কোষ, সংবেদী কোষ, স্নায়ু কোষ। এই যে দেখো, এই জিনিসগুলো যা আছে, এই যে পুষ্টি কোষ যেটাকে আমরা বলে রাখি, আমরা যেটাকে কি বলি বলতো? আমরা যেটাকে বলি যে পুষ্টি কোষ, ওই পুষ্টি কোষের আরেকটা নামই হচ্ছে পেশি আবরণী কোষ। অর্থাৎ পেশি আবরণী কোষ গ্যাস্ট্রোডার্মিসেও থাকে, এপিডার্মিসেও থাকে। তারপর তুমি যদি বলো যে ইন্টারস্টিশিয়াল কোষ, এটা তোমার এপিডার্মিসেও থাকে, গ্যাস্ট্রোডার্মিসেও থাকে, বাট এপিডার্মিসে সবচেয়ে বেশি পরিমাণে থাকে। অর্থাৎ যে কোষটা তোমার আবরণ তৈরি করলো, সেই কোষটাই তো তোমার সবচেয়ে বেশি পরিমাণে থাকবে, তাই না? আদার্স কোষগুলো থাকবে বাট কম পরিমাণে, বাট সবচেয়ে কি থাকবে? যে তোমার দেহে আবরণ তৈরি করলো, এপিডার্মিস। ডার্মিস মানে ত্বক, ত্বক মানে কি? আবরণ। তার মানে বাইরের আবরণ, যে তোমার দেহে সবচেয়ে বড়, মানে যে তোমার দেহে আবরণ তৈরি করছে, সেই আবরণী কোষটাই তো সবচেয়ে বেশি পরিমাণে থাকবে। তার মানে আনসার কোনটা? আনসার হচ্ছে পেশি আবরণী কোষ। ঠিক আছে, আনসার কোনটা? আনসার হচ্ছে পেশি আবরণী কোষ। এই জিনিসটুকু মাথায় রেখো সবাই, আনসার হচ্ছে পেশি আবরণী কোষ। চলো পরবর্তী প্রশ্নে চলে যাই আমরা। হাইড্রার দেহে, আচ্ছা আরেকটা কথা বলি, তোমার এই যে গ্যাস্ট্রোডার্মিস যা আছে, এই গ্যাস্ট্রোডার্মিসে কোন কোষটা নাই যদি প্রশ্ন আসে, মাথায় রাখবা জনন কোষ ও নিডোসাইট। এটা কোথায় নাই? এটা হচ্ছে গ্যাস্ট্রোডার্মিসে নাই, জনন কোষ ও নিডোসাইট। জনন কোষ ও কোনটা? নিডোসাইট। এরা কোথায় নেই? এরা দুজন গ্যাস্ট্রোডার্মিসে নেই। জনন কোষ নিডোসাইট, সরি গ্যাস্ট্রোডার্মিস, হ্যাঁ গ্যাস্ট্রোডার্মিসে নেই। এই জনন কোষ ও নিডোসাইট গ্যাস্ট্রোডার্মিসে নেই। বাকি পেশি আবরণী কোষের বাকি, মানে তোমার এপিডার্মিসে যে 7টা কোষ থাকে, এই 7টা কোষের মধ্যে 5টা কোষই তোমার কোথায় থাকে বলতো? তোমার গ্যাস্ট্রোডার্মিসেও থাকে। শুধু থাকে না কে? এই জনন কোষ ও নিডোসাইট। বাকি যে কোষগুলো আছে এরা সবাই কোথায় থাকে? এরা সবাই হচ্ছে গ্যাস্ট্রোডার্মিসে আছে। আর মাঝখানে আছে কি একটা মেসোগ্লিয়া। এই মেসোগ্লিয়া কি? অকোষীয় স্তর। আচ্ছা, হাইড্রার দেহে কোনটি দেখা যায়? হিমোসিল, মেসোগ্লিয়া, মায়োফাইব্রিল, স্ক্লেরাই, কোনটা দেখা যায়? সবাই জানো এটা কি দেখা যায়? মেসোগ্লিয়া দেখা যায়। ঠিক আছে, এই যে মেসোগ্লিয়া যে দেখা যায়, এটা তোমার কি হিসেবে কাজ করে বলো তো? এই মেসোগ্লিয়াটা যা আছে, এটা তোমার নমনীয় কঙ্কাল হিসেবে কাজ করে। কার দেহে? হাইড্রার দেহে। এটা কি হিসেবে? নমনীয় কঙ্কাল হিসেবে কাজ করে। এটা হাইড্রার দেহে কি হিসেবে কাজ করবে? নমনীয় কঙ্কাল।
নমনীয় কঙ্কাল হিসেবে কাজ করবে। কেন নমনীয় কঙ্কাল হিসেবে কাজ করবে বলতো? এই যে নমনীয় কঙ্কাল হিসেবে কাজ করার কারণ কি? কঙ্কাল কি? কঙ্কাল হচ্ছে আমাদের দেহে একটা ভিত্তি স্থাপন করে বা আমাদের দেহকে ধরে রাখে, একটা ভিত্তি প্রদান করে। ঠিক আছে, এখন তোমার মাথায় রাখতে হবে যে জিনিসটা, সেটা বলি। মেসোগ্লিয়া যে আছে, মেসোগ্লিয়া হচ্ছে আমাদের দুইটা যে কোষীয় স্তর আছে, তার মাঝখানে একটা অকোষীয় স্তর। দুইটা কোষীয় স্তর কি কি? এপিডার্মিস আর গ্যাস্ট্রোডার্মিস। এই এপিডার্মিস ও গ্যাস্ট্রোডার্মিসের মাঝখানে একটা ভিত্তি ভিত্তি স্তর হিসেবে কাজ করে। অর্থাৎ দুইটা কোষ, মানে দুইটা কোষ যা আছে, সরি, তোমার দুইটা যে স্তর আছে, কোষীয় স্তর যে আছে, অর্থাৎ তোমার এপিডার্মিস আর গ্যাস্ট্রোডার্মিস, এর মাঝখানে মেসোগ্লিয়া কি করে? ওই দুইটা কোষীয় স্তরের একটা ভিত্তি অংশ, মানে ভিত্তি অঞ্চল হিসেবে কাজ করে। ঠিক আছে, এই জন্য এটাকে আমরা কি বলি? নমনীয় কঙ্কাল বলে থাকি। আচ্ছা চলো, সবাই পারতেছো দেখছো? এই যে মিম, তানজিমুর, তারপরে হচ্ছে কথা, সবাই পারে, সাদিকা। আচ্ছা, কোনটি হাইড্রার ইন্টারস্টিশিয়াল কোষে অনুপস্থিত? কোন কোষে ইন্টারস্টিশিয়াল কোষ অনুপস্থিত? এন্ডোপ্লাজমিক জালিকা, রাইবোজোম, নিউক্লিয়াস নাকি মায়োনিম? কোনটা হাইড্রার ইন্টারস্টিশিয়াল কোষে অনুপস্থিত? আচ্ছা, তোমাদেরকে বলি, এই যে মায়োনিম যেটা আছে, এই মায়োনিম কার মধ্যে থাকে? এই মায়োনিম হচ্ছে এটা পেশি আবরণী কোষের মধ্যে থাকে। ঠিক আছে, কার স্পেসিফিক বৈশিষ্ট্য এটা? এই মায়োনিম হচ্ছে পেশি আবরণী কোষের বৈশিষ্ট্য। কার? পেশি আবরণী কোষ। এই যে পেশি আবরণী কোষ যে আছে, এই পেশি আবরণী কোষের স্পেসিফিক বৈশিষ্ট্য কোনটা বলতো? এই যে মায়োনিম যেটা আছে, মায়োনিম। তার মানে আনসার কোনটা? আনসার হচ্ছে ডি নাম্বারটা। অর্থাৎ কোনটি হাইড্রার ইন্টারস্টিশিয়াল কোষে অনুপস্থিত? তার মানে হচ্ছে মায়োনিম অনুপস্থিত। কারণ এই তিনটাই হচ্ছে তোমার কি? এই তিনটাই উপস্থিত, এই তিনটাই হচ্ছে উপস্থিত। অনুপস্থিত হচ্ছে মায়োনিম। কারণ মায়োনিম কার মধ্যে থাকে? এই মায়োনিম থাকে হচ্ছে তোমার কার মধ্যে? এই যে পেশি আবরণী কোষ যেটা আছে, এই মায়োনিম থাকে হচ্ছে এই যে পেশি আবরণী কোষের মধ্যে থাকে। ঠিক আছে, এই জিনিসগুলা মাথায় রাখবা। চলো পরবর্তী এমসিকিউতে চলে যাই। হাইড্রার দেহে নমনীয় কঙ্কাল হিসেবে কাজ, এই যে দেখো আমি অলরেডি একটু আগে পড়াইলাম, এখন আইসা পড়ছে। হাইড্রার দেহে নমনীয় কঙ্কাল হিসেবে কাজ করে কোনটি? হাইড্রার দেহে কি হিসেবে কাজ করে? নমনীয় কঙ্কাল হিসেবে কাজ করে কোনটি? এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো আসে না, তোমরা পারবা। ঠিক আছে, সহজ প্রশ্ন আসে, বিশেষ করে হাইড্রা থেকে যেটা আসবে তোমরা সবাই পারবা। হাইড্রা থেকে যেটা আসবে সবাই পারবা তোমরা। দেখো, হাইড্রার দেহে নমনীয় কঙ্কাল হিসেবে কাজ করে কোনটা? নমনীয় কঙ্কাল এপিডার্মিস, গ্যাস্ট্রোডার্মিস, ইন্টারস্টিশিয়াল কোষ নাকি মেসোগ্লিয়া? সবাই জানো তোমরা যে এটা কি? মেসোগ্লিয়া একটা অকোষীয় স্তর, এবং মেসোগ্লিয়া অকোষীয় স্তর হওয়ায় সে কি করে? দুইটা কোষ স্তর যে আছে তার মাঝখানে একটা ভিত্তি স্তর হিসেবে কাজ করে, এবং সে নিজে কি? অকোষীয় স্তর। তার মানে এটা কি? আনসার হচ্ছে মেসোগ্লিয়া। অর্থাৎ মেসোগ্লিয়া কি হিসেবে কাজ করে? যেহেতু সে দুইটা কোষ স্তরের ভিত্তি হিসেবে কাজ করে, তার মানে সে কি? সে কঙ্কাল হিসেবে কাজ করে, এবং এই কঙ্কালটা যেহেতু অকোষীয়, তাই কঙ্কালকে আমরা কি বলি? নমনীয় কঙ্কাল বলে থাকি। ঠিক আছে, আর এর মধ্যে কি নেই? কোনো বোনস নেই, জাস্ট একটা জেলির ন্যায় পদার্থ আছে। আর এই মেসোগ্লিয়া যে আছে, এই মেসোগ্লিয়ার পুরুত্ব কত? এটার পুরুত্ব হচ্ছে তোমার 0.1 মাইক্রোমিটার। পুরুত্ব কত? 0.1 মাইক্রোমিটার। ঠিক আছে, 0.1 মাইক্রোমিটার। মেসোগ্লিয়ার পুরুত্ব কত? মেসোগ্লিয়ার পুরুত্ব হচ্ছে 0.1 মাইক্রোমিটার। আর এই যে মেসোগ্লিয়ার মধ্যে যে তোমার ম্যাট্রিক্সটা যে আছে বা জেলির মতো পদার্থ, 0.1 মাইক্রোমিটার পুরুত্ব, জেলির ন্যায় পদার্থ, জেলির ন্যায় কি পদার্থ? এই যে জেলির ন্যায় পদার্থটা যে আছে, এটা কি নির্মিত? এটা হচ্ছে প্রোটিন নির্মিত। এই ইনফরমেশনটুকু মাথায় রেখো। এটা কি নির্মিত? এটা হচ্ছে প্রোটিন নির্মিত। এই যে জেলির মতো যে পদার্থটা আছে, এই পদার্থটা কেমন? এইটা হচ্ছে প্রোটিন নির্মিত। সো এই জিনিসটুকু মাথায় রেখো সবাই। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্নে চলে যাই আমরা। হাইড্রার কোন কোষে মায়োনিম নির্মিত পেশি প্রবর্ধন থাকে? দেখো, এই যে মায়োনিম নিয়েও আমি পড়াইলাম, মায়োনিম নিয়েও দেখো আবার প্রশ্ন আসছে তোমার। মায়োনিম নির্মিত পেশি প্রবর্ধন কোথায় থাকে? হাইড্রার কোন কোষে মায়োনিম নির্মিত পেশি প্রবর্ধন থাকে? দেখো, ঘুরে ফিরে এই একই জায়গা থেকে তারা প্রশ্ন করে থাকে। ঠিক আছে, ঘুরে ফিরে কোন জায়গা থেকে প্রশ্ন করে? ঘুরে ফিরে তারা একই জায়গা থেকে প্রশ্ন করে। ঘুরে ফিরে এই জায়গাগুলোতে একই জায়গা থেকে প্রশ্ন হয়ে থাকে। এখন দেখো 9 নাম্বার যেটা আছে, যে হাইড্রার কোন কোষে মায়োনিম নির্মিত পেশি প্রবর্ধন থাকে? সংবেদী কোষ, পেশি আবরণী কোষ, স্নায়ু কোষ নাকি ইন্টারস্টিশিয়াল কোষ? ইন্টারস্টিশিয়াল কোষ টোটিপটেন্ট ক্ষমতা সম্পন্ন, বাট মায়োনিম নামক পেশি প্রবর্ধন কোথায় থাকে বলতো? মায়োনিম নামক পেশি প্রবর্ধন থাকে তোমার কোথায়? এইটা হচ্ছে পেশি আবরণী কোষ যেটা আছে, এই পেশি আবরণী কোষে কি থাকে? মায়োনিম নির্মিত পেশি প্রবর্ধন থাকে। তাই না ভাইয়ারা? সবাই কিন্তু তোমরা এটার আনসার জানো, সবাই কিন্তু পারবা। আশা করি কারো কোনো ভুল হবে না। এই যে এই টাইপের প্রশ্নগুলাই তোমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসবে। হ্যাঁ, অন্নি আহমেদ, কথা ইসলাম, ওরা কিন্তু দেখো আনসার করছে, রেসপন্স করতেছে। অ্যাটলিস্ট
আমার কথা হচ্ছে কি ভাই, তুমি রেসপন্স করো, তোমার যদি ভুলও হয় তুমি পরবর্তীতে এই জিনিসটা কি করতে পারবা, এখান থেকে দেখে শিখতে পারবা। অর্থাৎ তুমি যদি ভুল করো, প্রথমে তোমাকে একটা কথা বলি, তুমি আনসার করলা না, তুমি মনে মনে রেখে দিলা, তখন তোমার মনে হবে যে আমি মনে মনে রেখে দিলাম, তাহলে ও এটার আনসার এটা, ঠিক আছে শেষ। কিন্তু যে একবার ভুল করছে ওর ওটা মাথায় ক্যাচ করবে, ভাইয়া তো ক্লাসে একবার পড়াইছিল, আমি তো এটা ভুল করছিলাম। পরীক্ষায় যদি কখনো আসে দেখবা ও তখন ওর কিন্তু দ্রুত ক্যাচ করবে মাথায় যে ভাইয়া তো এটা ক্লাসে পড়াইছিল, এটা তো এটা হবে, আমি তো ভুল করছিলাম এটা। যার জন্য তোমরা ভুল করলেও সমস্যা নাই, কমেন্ট করবা, জানাবা, ঠিক আছে, উত্তরটা জানাবা, ভুল হইলেও তোমার কোনো সমস্যা নাই। এখানে আসছো শিখতে, তাই শেখাটাই হচ্ছে জরুরি। আচ্ছা, হাইড্রার গ্রন্থিকোষের বৈশিষ্ট্য নয় কোনটি? কোর্সিকা অনুপস্থিত, পেশি প্রবর্ধনযুক্ত, ফ্লাজেলা যুক্ত, এনজাইম নিঃসারী। অর্থাৎ বৈশিষ্ট্য নয় কোনটা? হাইড্রার যে গ্রন্থিকোষটা আছে, অর্থাৎ যে গ্রন্থিকোষের কাজ কি মিউকাস ক্ষরণ করা, এই যে গ্রন্থিকোষ যে মিউকাস ক্ষরণ করে, এই গ্রন্থিকোষের বৈশিষ্ট্য কোনটা? কেউ বলতে পারবা হাইড্রার গ্রন্থিকোষের বৈশিষ্ট্য কোনটা? হাইড্রার গ্রন্থিকোষ যে আছে এই গ্রন্থিকোষের বৈশিষ্ট্য কোনটি? হাইড্রার গ্রন্থিকোষের বৈশিষ্ট্য কোনটি? সরি, বৈশিষ্ট্য নয় কোনটি? দেখি কেউ বলতে পারবে এটা? আচ্ছা, গ্রন্থিকোষের যে বৈশিষ্ট্য আছে এই গ্রন্থিকোষের বৈশিষ্ট্যগুলো যা আছে এগুলো একটু মাথায় রেখো, গ্রন্থিকোষের বৈশিষ্ট্য মাথায় রেখো, ঠিক আছে? গ্রন্থিকোষের বৈশিষ্ট্য, কয়েকটা বৈশিষ্ট্য তোমাদের মাথায় রাখতে হবে। গ্রন্থিকোষের যে বৈশিষ্ট্য আছে এইটার জন্য গ্রন্থিকোষের বৈশিষ্ট্য মাথায় রাখলে দেখবা যে তোমাদের কিন্তু অটোমেটিক্যালি মনে থাকবে। অর্থাৎ এই গ্রন্থিকোষ যে আছে এই গ্রন্থিকোষের, ধরো যে গ্রন্থিকোষ যে আছে কোষের বাইরের প্রান্ত, বাইরের প্রান্ত কেমন? বাইরের প্রান্ত নিঃস্রাবী, বাইরের প্রান্ত নিঃস্রাবী, অর্থাৎ কোন একটা দানাদার বস্তু বা কোন একটা পদার্থ নিঃসরণ করে থাকে। অর্থাৎ বাইরের প্রান্ত কেমন? বাইরের প্রান্ত হচ্ছে নিঃস্রাবী। তারপরে ভেতরের প্রান্ত, ভেতরের প্রান্ত কি? পেশি প্রবর্ধন যুক্ত, পেশি প্রবর্ধন যুক্ত, ঠিক আছে? এই প্রবর্ধন কি? ধরো পেশির একটা অংশ তোমার একটু বর্ধিত হয়েছে, সেটাই হচ্ছে পেশি প্রবর্ধন যুক্ত। এরপরে যদি আমরা বলি এরা কি? এরা হচ্ছে ফ্লাজেলাবিহীন, ফ্লাজেলাবিহীন, এনজাইম নিঃসরণকারী বা এনজাইম নিঃস্রাবী, এনজাইম বা কি নিঃসরণকারী বলতো? মিউকাস নিঃসরণকারী, এনজাইম বা মিউকাস নিঃসরণকারী। গ্রন্থিকোষ কি করে? মিউকাস নিঃসরণ করে, এনজাইম বা মিউকাস নিঃসরণকারী, এটা হচ্ছে গ্রন্থিকোষের কাজ, ঠিক আছে? তার মানে গ্রন্থিকোষের কাজ নয় কোনটা? দেখো, গ্রন্থিকোষের মধ্যে তোমার কোর্সিকা অনুপস্থিত, হ্যাঁ কোর্সিকা সব জায়গাতে থাকে না, কোর্সিকা কিন্তু গ্রন্থিকোষের মধ্যে থাকবে না। কোর্সিকা কোথায় থাকবে বলতো? তোমার মুখছিদ্র যা আছে এই মুখছিদ্র চারপাশে তোমার কি থাকবে? কোর্সিকা থাকবে। পেশি প্রবর্ধন যুক্ত, এটাও কিন্তু গ্রন্থিকোষের বৈশিষ্ট্য। ফ্লাজেলা যুক্ত না, এটা বৈশিষ্ট্য না। গ্রন্থিকোষের বৈশিষ্ট্য কি? ফ্লাজেলা বিহীন, ঠিক আছে? এনজাইম নিঃসরণকারী, এটাও গ্রন্থিকোষের বৈশিষ্ট্য। তার মানে হাইড্রার গ্রন্থিকোষের বৈশিষ্ট্য নয় কোনটা? ফ্লাজেলা যুক্ত, এটা হাইড্রার গ্রন্থিকোষের বৈশিষ্ট্য নয়, ঠিক আছে? নওশিন আক্তার আফরিন। আচ্ছা, স্টুডেন্ট কি দিন দিন মানে কয়েকজনের মনে হচ্ছে নতুন দেখতেছি ক্লাসে, এরকম কি? যাক, যদি নতুন দেখি তাহলে নিজের কাছে ভালো লাগে যে না হয়তোবা তোমাদের ভালো মনে হয় পড়াতে পারতেছি, যার জন্য হয়তোবা কিছু স্টুডেন্ট নতুন নতুন ক্লাস করতেছে। হাইড্রার দ্রুত চলন প্রক্রিয়া কোনটা? কেউ বলতে পারবে হাইড্রার দ্রুত চলন প্রক্রিয়া কোনটা? লুপিং, গ্লাইডিং, সমারসল্টিং নাকি ক্রাউলিং? কোনটা? হাইড্রার দ্রুত চলন প্রক্রিয়া কোনটা? দেখি কেউ বলতে পারো কিনা। কেউ বলতে পারবে এটা?
দেখি কে বলতে পারে এটা। আরে সবাই দেখি কমেন্ট করে উড়ে ফেলতেছে। লুপিং, গ্লাইডিং, সমারসল্টিং নাকি ক্রাউলিং, কোনটা বলতো? হাইড্রার দ্রুত চলন প্রক্রিয়া যেটা সমারসল্টিং, বা এটার আরেকটা নাম কি বলতো? সমারসল্টিং বা ডিগবাজি। ডিগবাজি, এই যে দেখো সমারসল্টিং বাংলা নাম কি? ডিগবাজি। ডি আছে না, এই ডি এর সাথে মাথায় রাখবো কি? দ্বিগুণ দূরত্ব অতিক্রম করে। দেহের দৈর্ঘ্যের দ্বিগুণ দূরত্ব অতিক্রম করে। দেহের দৈর্ঘ্যের কতটুকু? দ্বিগুণ দূরত্ব অতিক্রম করে। দেহের দৈর্ঘ্যের দ্বিগুণ দূরত্ব অতিক্রম করে, অর্থাৎ হাইড্রার যে দেহ আছে তার দেহের যে দৈর্ঘ্য আছে সেই দেহের দৈর্ঘ্যের দ্বিগুণ দূরত্ব কি করে? অতিক্রম করে। অতিক্রম করে। আরেকটা মাথায় রাখবা, কি বলতো? এই ডি দিয়া দ্রুত চলন প্রক্রিয়া, ডিগবাজি দ্রুত চলন। ঠিক আছে। যদি তোমার বলি যে লুপিং যেটা আছে, এই লুপিং এর আরেকটা নাম কি বলতো? এটার আরেকটা নাম হচ্ছে জোকা চলন বা শুয়োপোকার মতো চলন। ঠিক আছে, জোকা চলন বা শুয়োপোকার মতো চলন। আর এটা কি? এটা হচ্ছে কম্পারেটিভলি ধীর গতি। এইখানে কি চলে? এই লুপিং এ দেহের দৈর্ঘ্যের অর্ধেক দূরত্ব অতিক্রম করে। দেহের দৈর্ঘ্যের অর্ধেক দূরত্ব অতিক্রম করে। কিসের? দেহের দৈর্ঘ্যের অর্ধেক দূরত্ব অতিক্রম করে। কি দূরত্ব? দেহের দৈর্ঘ্যের অর্ধেক দূরত্ব অতিক্রম করে। দেহের দৈর্ঘ্যের কি? অর্ধেক দূরত্ব অতিক্রম করে। আরেকটা আছে তোমার গ্লাইডিং। এই গ্লাইডিং হচ্ছে সবচেয়ে ধীর চলন প্রক্রিয়া। যদি বলে হাইড্রার ধীর চলন প্রক্রিয়া কোনটা? ধীর চলন আবার কেউ লুপিং দিও না ভাইয়ারা। হাইড্রার ধীর চলন প্রক্রিয়া যদি আসে, ধীর চলন প্রক্রিয়া হচ্ছে গ্লাইডিং। হাইড্রার ধীর চলন প্রক্রিয়া কি? হাইড্রার ধীর চলন প্রক্রিয়া হচ্ছে গ্লাইডিং, যার মাধ্যমে হাইড্রা খুবই স্বল্প দূরত্ব অতিক্রম করে এবং খুবই ধীরে ধীরে চলে। ঠিক আছে, তার মানে গ্লাইডিং কি? গ্লাইডিং হচ্ছে হাইড্রার ধীর চলন প্রক্রিয়া। এই জিনিসটুকু মাথায় রাখো। আচ্ছা, চলো পরবর্তী প্রশ্নে চলে যাই। কোন পদ্ধতিতে হাইড্রা দেহের দৈর্ঘ্যের প্রায় দ্বিগুণ দূরত্ব অতিক্রম করে? দেখো, হাইড্রা দেহের দৈর্ঘ্যের প্রায় দ্বিগুণ দূরত্ব অতিক্রম করে। লুপিং, সমারসল্টিং, হামাগুড়ি, গ্লাইডিং। একটু আগে আমি পড়লাম, একটু আগে আগের প্রশ্নে আমরা সলভ করছি। হাইড্রা দেহের দৈর্ঘ্যের কত দূরত্ব অতিক্রম করে বলতো? দ্বিগুণ দূরত্ব অতিক্রম করে। দেহের দৈর্ঘ্যের দ্বিগুণ দূরত্ব অতিক্রম করে কে? হাইড্রা। কোথায়? কোন পদ্ধতিতে বলতো? হাইড্রা দেহের দৈর্ঘ্যের দ্বিগুণ দূরত্ব অতিক্রম করে কোন পদ্ধতিতে? তোমার হচ্ছে সমারসল্টিং যেটা আছে বা ডিগবাজি যেটা আছে, এই সমারসল্টিং বা ডিগবাজিতে। ঠিক আছে। আচ্ছা, আরেকটা কথা বলি তোমাদের, এই যে আগের প্রশ্ন সলভ করাইলাম, এই লুপিং, এটার আরেকটা নাম জোকা চলন। দেহের দৈর্ঘ্যের অর্ধেক দূরত্ব অতিক্রম করে। অর্ধেক দূরত্ব অতিক্রম করে এবং সেই সাথে মাথায় রাখবা লম্বা দূরত্ব অতিক্রম করে। লম্বা দূরত্ব কেন? ধরো সে অনেক দূরে যাবে, অনেক দূরে যাবে। তুমি এইখান থেকে হেঁটে হেঁটে, তুমি ঢাকা থেকে ধরো যে তুমি কোথায় যাচ্ছ? রংপুর যাচ্ছ। হেঁটে হেঁটে যেতে চাচ্ছ তুমি রংপুর। তোমার কি করতে হবে? তুমি কি শুরুতে কি উসাইন বোল্টের মতো দৌড় দিবা? ওইভাবে দৌড় দিলে তো পারবা না, তাই না? কারণ তুমি অল্পতে ক্লান্ত হয়ে যাবা। তাই তোমাকে কি করতে হবে? তোমাকে ধীরে 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 যাতায়াত করতে হবে। আর যদি তুমি বলো যে মানে স্বল্প দূরত্ব যদি তুমি অতিক্রম করতে চাও, তাহলে তোমার কি করতে হবে বলো তো? স্বল্প দূরত্ব অতিক্রম করতে চাইলে তখন তোমার অতিরিক্ত দ্রুত গতিতে যাইতে হবে, অর্থাৎ তোমার দ্রুত চলন যেটা সমারসল্টিং, এইটাই কি করবা? এটা হচ্ছে স্বল্প দূরত্ব অতিক্রমের জন্য। আর এটা হচ্ছে লুপিং, হচ্ছে লম্বা দূরত্ব অতিক্রমের জন্য। ঠিক আছে, লম্বা দূরত্ব অতিক্রম করে। লম্বা দূরত্ব কি করে? অতিক্রমের জন্য। এটা হচ্ছে লম্বা দূরত্ব অতিক্রমের জন্য, তার জন্য সে ধীরে ধীরে যাতায়াত করে। আর সমারসল্টিং বা ডিগবাজি যেটা আছে, এটা হচ্ছে তোমার কি? স্বল্প দূরত্ব অতিক্রমের জন্য। স্বল্প দূরত্ব, কি দূরত্ব? স্বল্প দূরত্ব অতিক্রমের জন্য। এই জিনিসগুলো একটু মাথায় রাখো। ঠিক আছে, কারো যেন এগুলো মিস্টেক না হয়। এই জিনিসগুলো কিন্তু বিভিন্নভাবে প্রশ্ন হতে পারে। দেখো 12 নম্বর এটা কোনটা? এটা হচ্ছে সমারসল্টিং। এই সমারসল্টিং এর মাধ্যমে কি করে? হাইড্রা তার দেহের দ্বিগুণ দূরত্ব অতিক্রম করে এবং হাইড্রা খুব স্বল্প দূরত্বে যাতায়াতের জন্য এটা করে। যেমন ধরো আমার যখন ক্লাস থাকে তখন আমি কি করি? হল থেকে বের হয়ে দেই দৌড়। যদিও আমার হল থেকে আমার ফ্যাকাল্টি পর্যন্ত দূরত্ব প্রায় 2 কিলোমিটার। এখন 2 কিলোমিটার কি করছি? এখন পুরো রাস্তা তো আর দৌড় দিয়ে যাওয়া যায় না। ক্লাস মানে ফ্যাকাল্টির কাছাকাছি যে মানে দেই হচ্ছে জোরে দৌড়। কারণ কি? ওই জায়গাতে আমার দূরত্ব কম। কিন্তু যখন আমি ফ্যাকাল্টি মানে হল থেকে বেরোই, আমি যদি প্রথমে জোরে দৌড়াই, 2 মিনিট পর আর আমার কোনো শক্তি থাকবে না। অর্থাৎ আমি আমার ফ্যাকাল্টিতে পৌঁছানোর আগে দেখা যাবে যে আমার আরো উল্টা 10 মিনিট লেট হয়ে যাবে, কারণ রেস্ট নিতে হবে তখন। তাই কি করবো আমরা? যখন আমরা তোমার স্বল্প দূরত্ব অতিক্রম করি তখন হচ্ছে আমরা দ্রুত দৌড়াই। আর যখন হচ্ছে আমরা লম্বা দূরত্ব অতিক্রম করি তখন আমরা কি করি? তখন আমরা হচ্ছে ধীরে ধীরে চলি। যেমন তোমার বলি,
এই যে যেমন হাসিবুল যা আছে, হাসিবুল ওই হচ্ছে বিয়ে করতে চায়, যখন সে বিয়ে করবে, ধরো যে তার ওয়াইফ যখন তাকে ঢেল দিবে কোনো কিছু দিয়া, তখন সে কি করবে, তার তো দ্রুত আগে একটা সেফ জায়গাতে যাইতে হবে, অর্থাৎ সে অল্প একটু দূরে সরে যাবে, দূরে সরে যাওয়ার জন্য সে জোরে দৌড় দিবে। আর যখনই তার ওয়াইফ বলবে চলো দুজনে একটু বাহির দিয়ে ঘুরে আসি, তখন সে বলবে যে এই পথ যদি না শেষ হয়, তখন ধীরে ধীরে তারা হাঁটা ধরবে। ঠিক আছে, এইভাবে জিনিসগুলো মাথায় রাখবা তোমরা। চলো, হাইড্রার কোন ধরনের নেমাটোসিস্টে হিপনোটক্সিন থাকে? পেনিট্রেন্ট, স্ট্রেপ্টোলিন গ্লুটিন্যান্ট, ভলভেন্ট, স্টেরিওলিন গ্লুটিন্যান্ট। এটা সবাই পারার কথা। হাইড্রার কোন ধরনের নেমাটোসিস্টে হিপনোটক্সিন থাকে? হাইড্রার কোন ধরনের নেমাটোসিস্টে কি থাকে? হিপনোটক্সিন থাকে। হাইড্রার নেমাটোসিস্টে বা হাইড্রার কোন ধরনের নেমাটোসিস্টে হিপনোটক্সিন থাকে? কেউ বলতে পারবা নেমাটোসিস্টের প্রকারভেদ কয় ধরনের? 4 ধরনের। পেনিট্রেন্ট, ভলভেন্ট, স্ট্রেপ্টোলিন গ্লুটিন্যান্ট এবং স্টেরিওলিন গ্লুটিন্যান্ট। দেখি কেউ বলতে পারো কিনা। এটা কেউ বলতে পারবা? আচ্ছা, এটা কোনটা? এটা হচ্ছে পেনিট্রেন্ট। ঠিক আছে, অর্থাৎ হিপনোটক্সিন যেটাই থাকে সেটা হচ্ছে পেনিট্রেন্ট। অর্থাৎ পেনিট্রেন্ট কি? যারা ছিদ্র করতে পারে। পেনিট্রেট মানে হচ্ছে ছিদ্র করার, পেনিট্রেন্ট হচ্ছে যারা ছিদ্র করে, তারা হচ্ছে পেনিট্রেন্ট। কারণ হাইড্রার এই যে পেনিট্রেন্ট যেটা আছে, সে কি করে? শিকারের দেহকে ছিদ্র করে শিকারের দেহের ভিতরে কি প্রবেশ করিয়ে দেয় বলতো? হিপনোটক্সিন। অর্থাৎ হিপনোটক্সিন শিকারের দেহকে অবশ করে ফেলে, ফলে হাইড্রা সহজেই তাকে কি করতে পারে? শিকার করে ফেলতে পারে। এই জিনিসগুলোই মাথায় রাখতে হবে তোমাদের। ঠিক আছে, এই জিনিসগুলো মাথায় রাখো। পেনিট্রেন্ট, স্ট্রেপ্টোলিন গ্লুটিন্যান্ট, ভলভেন্ট, স্টেরিওলিন গ্লুটিন্যান্ট। এখানে ভলভেন্ট যেটা আছে, সে কি করে? সে স্ক্রুর মতো পেঁচানো অবস্থায় থাকে। কি থাকে? স্ক্রুর মতো পেঁচানো অবস্থায় থাকে, অর্থাৎ শিকারের দেহকে সে পেঁচিয়ে ফেলে। পেঁচিয়ে সে কি করে? তারপরে ভক্ষণ করা শুরু করে। তারপরে স্ট্রেপ্টোলিন গ্লুটিন্যান্ট যেটা আছে, এই যে স্ট্রেপ্টোলিন গ্লুটিন্যান্ট, এইটা কেমন? এর সূত্রটা হচ্ছে কাঁটাযুক্ত। ঠিক আছে, এর সূত্রটা হচ্ছে তোমার কি? কাঁটাযুক্ত। অর্থাৎ সে একাধারে আঠালো রস ক্ষরণ করবে এবং এই কাঁটার সাহায্যে শিকারকে ধরে রাখবে। আর স্টেরিওলিন গ্লুটিন্যান্ট যেটা আছে, স্ট্রেপ্টোলিন গ্লুটিন্যান্ট আর একটা স্টেরিওলিন। স্ট্রেপ্টোলিন মানে কাঁটাযুক্ত, আর স্টেরিওলিন যেটা আছে সেটা হচ্ছে কাঁটাবিহীন বা মসৃণ। অর্থাৎ তোমার কাঁটাবিহীন যে স্টেরিওলিন গ্লুটিন্যান্ট আছে, সে হচ্ছে আঠালো রস ক্ষরণ করবে এবং আঠালো রসের সাহায্যে শিকার বা খাদ্যবস্তুকে আটকে ধরবে। ঠিক আছে, এই জিনিসটুকু মাথায় রাখো। চলো পরবর্তী প্রশ্নে যাই। কোনটি হাইড্রার প্রধান খাদ্য? পতঙ্গের লার্ভা, ছোট কৃমি, ক্ষুদ্র কাষ্টাশীয় সন্ধিপতি প্রাণী, মাছের ডিম। হাইড্রার প্রধান খাদ্য কোনটা? পতঙ্গের লার্ভা, ছোট কৃমি, ক্ষুদ্র কাষ্টাশীয় সন্ধিপতি প্রাণী। কোনটা দেখি, কেউ বলতে পারবা কিনা? হাইড্রার খাদ্য মাথায় রেখো। এলসিডি, এলসিডি লার্ভা, তারপর কি তোমার বলো তো? এটা যে ইগুলা আছে, মানে হাইড্রার যে খাদ্যগুলো আছে কি কি? লার্ভা, সাইক্লোপস। ঠিক আছে, লার্ভা, সাইক্লোপস, আর এটা কি? ড্যাফনিয়া। যদি বলি হাইড্রার এগুলো হচ্ছে খাদ্য, এগুলো হচ্ছে কি? কমন খাদ্য। হাইড্রার কি? কমন খাদ্য। যদি বলি হাইড্রার প্রধান খাদ্য, প্রধান খাদ্য ক্রাস্টাসিও সন্ধিপদী প্রাণী। ক্রাস্টাসিও সন্ধিপদী, ক্রাস্টাসিও কি প্রাণী? সন্ধিপদী প্রাণী। এটা মাথায় রাখবা। এটা কি? এটা হচ্ছে হাইড্রার প্রধান খাদ্য। ঠিক আছে, হাইড্রার প্রধান খাদ্য কোনটা? ক্রাস্টাসিও সন্ধিপদী প্রাণী। অর্থাৎ ক্ষুদ্র ক্রাস্টাসিও সন্ধিপদী প্রাণী যারা আছে, তারা হচ্ছে হাইড্রার প্রধান খাদ্য। মাছের ডিম, ছোট কৃমি, পতঙ্গের লার্ভা, এইগুলা হাইড্রা কিন্তু খায়, কিন্তু প্রধান খাদ্য কোনটা? ক্রাস্টাসিও সন্ধিপদী প্রাণী। এইটাই প্রশ্নে আসছে। দেখছো প্রশ্নের মধ্যে ভ্যারিয়েশন কি? কোনোবার আসে নিচের কোনটি হাইড্রার খাদ্য, আবার আসতে পারে কি? নিচের কোনটি হাইড্রার প্রধান খাদ্য। প্রশ্ন বিভিন্নভাবে হইতে পারে। দেখো, নিডারিয়া পর্বভুক্ত প্রাণী দেহের অভ্যন্তরে যে গহ্বর দেখা যায় তাকে কি বলি আমরা? নিডারিয়া পর্বভুক্ত প্রাণীদের দেহের অভ্যন্তরে যে গহ্বর দেখা যায়, সেই গহ্বরের নাম কি?
নিডারিয়া পর্বত প্রাণীদের অভ্যন্তরে যে গহ্বর দেখা যায় তার নাম কি? সিলেন্টেরন, স্পঞ্জোসিল, আর্কেন্টেরন নাকি হিমোসিল? কোনটা? হিমোসিল, আর্কেন্টেরন, স্পঞ্জোসিল নাকি সিলেন্টেরন? হিমোসিল কি দেখা যায়? হিমোসিল দেখা যায় না, দেখা যায় কোনটা? সিলেন্টেরন। ঠিক আছে, বা এটার আরেকটা নাম কি? গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর বা পরিপাক সংবহন গহ্বর। এই যে সিলেন্টেরন যা আছে, এই সিলেন্টেরনের আরেকটা নাম আছে, যার নাম কি বলতো? গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর বা পরিপাক সংবহন গহ্বর। এই জিনিসটা সবাই পারো তোমরা। চলো পরবর্তী প্রশ্নে যাই। হাইড্রার জননাঙ্গ সৃষ্টি হয় কোন ঋতুতে? হাইড্রার জননাঙ্গ সৃষ্টি হয় কোন ঋতুতে? অর্থাৎ যৌন জনন ঘটে। জননাঙ্গ সৃষ্টির মেইন উদ্দেশ্যই হচ্ছে তোমার যৌন জনন ঘটবে, ঠিক আছে? আর যৌন জনন ঘটে কোন ঋতুতে? কেউ বলতে পারবা হাইড্রার যৌন জনন ঘটে কোন ঋতুতে বা জননাঙ্গ সৃষ্টি হয় কোন ঋতুতে? হাইড্রার জননাঙ্গ সৃষ্টি হয় হচ্ছে তোমার, নর্মালি বলি, এই যে হেমন্ত ও শীত আছে না, এই হেমন্ত ও শীতকালে হাইড্রার পর্যাপ্ত পরিমাণে খাদ্য সরবরাহ করে রাখে। এই পর্যাপ্ত পরিমাণে খাদ্য সরবরাহ থাকার কারণে হাইড্রার যে তোমার পেশি আবরণী কোষ আছে, পেশি আবরণী কোষের মধ্যে একটা বড় বড় মানে ওই যে মানে নর্মালি হচ্ছে একটা একটু অংশ বৃদ্ধি পেয়ে যায়। বৃদ্ধি পেয়ে ওই অংশগুলো কি হয়? ওই অংশগুলো একটু ফুলে যায় এবং সেইখানে পরবর্তী তোমার কি তৈরি হয়? এই যে জননাঙ্গের সৃষ্টি হয়। তার মানে আনসার কোনটা? আনসার হচ্ছে হেমন্ত ও শীতকালে। ঠিক আছে, কোনটা হবে আনসার? হেমন্ত ও শীতকালে মূলত কি হয়? হাইড্রার জননাঙ্গ সৃষ্টি হয়। এই জিনিসটুকু মাথায় রাখবা। এই প্রশ্নটা অনেক জায়গায় আসছে, হাইড্রার জননাঙ্গ মানে জননাঙ্গ সৃষ্টি হয় কোন ঋতুতে বা যৌন জনন ঘটে কোন ঋতুতে। আর হ্যাঁ, এইখানে বলে রাখি, এটা সেই সাথে কি মাথায় রাখবা? যৌন জনন। কারণ জননাঙ্গ সৃষ্টির উদ্দেশ্যই কি? যৌন জনন। যৌন জনন, এই জিনিসটুকু মাথায় রাখবা। চলো পরবর্তীতে যাই। হাইড্রার শ্বসন ও রেচন সম্পন্ন করে কোন প্রক্রিয়ায়? অবিশ্রবণ, অভিযোজন, ব্যাপন, অসম রেগুলেশন। কোন প্রক্রিয়া? হাইড্রার শ্বসন ও রেচন সম্পন্ন করে কোন প্রক্রিয়া? হাইড্রা শ্বসন ও রেচন সম্পন্ন করে কোন প্রক্রিয়ায়? হাইড্রা শ্বসন ও রেচন সম্পন্ন করে। আচ্ছা, হাইড্রা যা আছে, এই হাইড্রার কি কোনো আলাদা রেচন অঙ্গ আছে? আলাদা কিন্তু কোনো রেচন অঙ্গ নাই। যদি রেচন অঙ্গ থাকতো তাহলে সে কি করতো? অসম রেগুলেশন ঘটাইতো। যেহেতু রেচন অঙ্গ নাই, তাহলে সে কি করতে পারে না? সে অসম রেগুলেশন ঘটাতে পারে না। অসম রেগুলেশন যাদের রেচন অঙ্গ আছে, অসম রেগুলেশন যাদের কি আছে? যাদের রেচন অঙ্গ আছে। যাদের রেচন অঙ্গ আছে তারা কি? তারা হচ্ছে তোমার কি করবে বলতো? যাদের রেচন অঙ্গ আছে তারা কি ঘটাবে? তারা হচ্ছে অসম রেগুলেশন ঘটাবে। এখন অভিযোজন, অভিযোজন তো শ্বসন আর রেচন সম্পন্ন করে না। অভিযোজন তো একটা প্রক্রিয়ার নাম। আরেকটা আছে কি? অভিশ্রবণ আর ব্যাপন। এখন অভিশ্রবণ কি? অভিশ্রবণ হচ্ছে মূলত কি বলতো? একটা অর্ধবেদ্য পর্দা দ্বারা পৃথক থাকলে, যদি দুইটা দ্রবণ একটা অর্ধবৃত্ত পর্দা দ্বারা পৃথক আছে, তাহলে তোমার কি ঘটে বলতো? নিম্ন ঘনত্বের স্থান থেকে উচ্চ ঘনত্বের স্থানের দিকে তোমার দ্রাবক পদার্থের ব্যাপিত হওয়ার যে প্রবণতা, সেটা হচ্ছে অভিশ্রবণ। আর আরেকটা হচ্ছে ব্যাপন, যেটা হচ্ছে উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানের দিকে তোমার কি হয়? তোমার ছড়িয়ে পড়া কোনো বস্তুর, সেটা হচ্ছে কি? ব্যাপন। তাহলে এটা আনসার কোনটা? আনসার হচ্ছে নরমালি হচ্ছে তোমার ব্যাপন প্রক্রিয়া। হাইড্রা শ্বসন রেচন সম্পন্ন করে কোন প্রক্রিয়া? ব্যাপন প্রক্রিয়ায় সম্পন্ন করে থাকে। ঠিক আছে, এই যে ব্যাপন প্রক্রিয়ায় সম্পন্ন করে, এই ব্যাপন প্রক্রিয়া কিভাবে সম্পন্ন করে? ধরো হাইড্রার পরিপাক সংবহন গহ্বর আছে, সেইখানে তোমার কি ঘটে? পানি প্রবেশ করে কোনোভাবে, তারা করলো, তারপরে সরাসরি ওইখান থেকে তোমার সরাসরি মুখ ছিদ্রের মাধ্যমে দেহ থেকে বের হয়ে যায়। অর্থাৎ ওইখানে ভিতরে কি ছিল? খাদ্য বস্তুটা, ধরো যে খাদ্য বস্তু বা তোমার কি রেচন পদার্থ যেটা আছে, খাদ্য বস্তু ব্যবহার করার পর রেচন পদার্থ, রেচন পদার্থের ঘনত্ব বেশি কোথায়? হাইড্রার পরিপাক সংবহন গহ্বরের ভিতরে। ফলে ওইখানে পানি প্রবেশ করছে, পানি প্রবেশ করে ওই রেচন পদার্থকে মিক্সড করছে এবং করে কোথায়? হাইড্রার দেহ থেকে বাইরে নিয়ে আসছে, বাইরে নিয়ে এসে সমগ্র অঞ্চল ছড়াইয়া দিছে। তার মানে এটা কি? ব্যাপন প্রক্রিয়া। আচ্ছা, হাইড্রার মিথজীবিতার সম্পর্ক কোনটা? শৈবাল ও হাইড্রা ভুলগারিসের মধ্যে, শৈবাল ও ক্লোরোহাইড্রা ভিরিডিসিমার মধ্যে, শৈবাল ও হাইড্রা গ্যানগেটিসি বা জ্যাঙ্গেটিসি। হাইড্রা জ্যাঙ্গেটিসি ও শৈবালের মধ্যে। তারপর শৈবাল ও পালমাইট্রোহাইড্রা অলিগ্যাকটিসের মধ্যে। কোনটা? এটা হচ্ছে তোমার শৈবাল ও ক্লোরোহাইড্রা ভিরিডিসিমার মধ্যে। ঠিক আছে, এটা কি হবে? এটা হচ্ছে ক্লোরোহাইড্রা ভিরিডিসিমা ও শৈবালের মধ্যে মূলত কি হয়? মিথজীবিতার সম্পর্ক ঘটে। এখন আমরা চলে যাব কোথায়? ঘাসফড়িং এ। দেখো, ঘাসফড়িং এর মস্তকে কয়টি ভ্রূণীয় খণ্ডক আছে? ঘাসফড়িং এর মস্তকে কয়টা ভ্রূণীয় খণ্ডক আছে? কেউ বলতে পারবা ঘাসফড়িং এর মস্তকে কয়টা ভ্রূণীয় খণ্ডক আছে? ঘাসফড়িং এর মস্তকে কয়টা ভ্রূণীয় খণ্ডক আছে? বলতে পারবা কেউ?
ধ্রুব, তোরে আমি একটা সাজেশন দেই ভাই, তুই বইটা ভালো মতো পড়িস আগে। তোর বই পড়তে হবে, বুঝছস? শুধু আনসার মুখস্থ করো সবকিছুতে। আচ্ছা, কোনটা হবে? ঘাস ফড়িংয়ের মস্তকে কয়টা ভ্রূণীয় খণ্ডক আছে? 5, 6, 10, 25, কোনটা? সাইদুল ইসলাম, জেরিন রিফা, ইতি আক্তার সবাই আনসার করে দিছে অলরেডি। দেখো, হ্যাঁ, 6টা ভ্রূণীয় খণ্ডকের সমন্বয়ে গঠিত। 6টা কিসের সমন্বয়ে গঠিত বলতো? ভ্রূণীয় খণ্ডকের সমন্বয়ে গঠিত। এবং ঘাস ফড়িংয়ের যে মস্তক আছে, এই মস্তকটা কি ধরনের? মস্তক হাইপোগন্যাথাস ধরনের। হাইপোগন্যাথাস, হাইপোগন্যাথাস ধরনের। কি ধরনের? হাইপোগন্যাথাস ধরনের। কোনটা? এই যে ঘাস ফড়িংয়ের যে মস্তক আছে, এটা হাইপোগন্যাথাস ধরনের। ঠিক আছে? এবং এখানে কি থাকে বলতো? এক জোড়া অ্যান্টেনা থাকে। তারপরে কি থাকে? এক জোড়া অ্যান্টেনা। মস্তকে এক জোড়া কি থাকে? অ্যান্টেনা থাকে। তারপরে হচ্ছে তোমার আরো কি কি থাকে বলতো? এক জোড়া মুখপাঙ্গ, এক জোড়া মুখপাঙ্গ থাকে। তারপরে মুখপাঙ্গ থাকে। মুখপাঙ্গ বিভিন্ন ধরনের থাকতে পারে। এবং মুখপাঙ্গ গুলা তোমার হাইড্রার মুখপাঙ্গ কি কি আছে? ম্যাক্সিলা, ম্যান্ডিবল, ল্যাব্রাম, ল্যাবিয়াম, আর কি হাইপোফ্যারিংস। আর এই যে মানে তোমার ঘাস ফড়িং এর যে মুখপাঙ্গ, এটা কি ধরনের মুখপাঙ্গ বলতো? এই ঘাস ফড়িং এর মুখপাঙ্গ হচ্ছে ম্যান্ডিবুলেট। এদের কি মুখপাঙ্গ? এই মুখপাঙ্গ ম্যান্ডিবুলেট। কারণ এটা চর্বণ উপযোগী, অর্থাৎ তারা খাদ্যকে চিবাইতে পারে, যার জন্য তারা কি ম্যান্ডিবুলেট। ঘাস ফড়িং এর মুখপাঙ্গ কেমন? মুখপাঙ্গ এটা কেমন? এটা হচ্ছে ম্যান্ডিবুলেট। ঘাস ফড়িং এর মুখপাঙ্গ কি? ম্যান্ডিবুলেট। এই জিনিসটুকু মাথায় রাখো। এরপরে তোমাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে, তোমার কি থাকবে? এক জোড়া পুঞ্জাক্ষী, 3টা সরলাক্ষী। ঠিক আছে? এক জোড়া পুঞ্জাক্ষী, এক জোড়া পুঞ্জাক্ষী ও 3টি সরলাক্ষী। এখন পুঞ্জাক্ষী যে আছে, অনেকে আবার ভাইবো না একটা পুঞ্জাক্ষী থাকে, অনেকে কিন্তু একটা পুঞ্জাক্ষী দাগায় রেখে আসবে। এখানে মূলত এক জোড়া বা কয়টা বা 2টা পুঞ্জাক্ষী, এক জোড়া বা 2টা পুঞ্জাক্ষী এবং 3টি সরলাক্ষী থাকে। ঠিক আছে? এই হচ্ছে হাইড্রার মস্তক। মস্তকের ভ্রূণীয় খণ্ডক এই সব জিনিস নিয়ে গঠিত। ঠিক আছে? হাইপোগন্যাথাস ধরনের বা নাশপাতি আকৃতির। ঠিক আছে? পতঙ্গের মস্তকের বহিকঙ্কালের নাম কি? পতঙ্গের মস্তকের বহিকঙ্কালের নাম কি? দেখো, বহি মানেই মাথায় রাখবা, সেটা কি? বহি মানেই তোমার কি মাথায় রাখতে হবে? এপি। এপি মানে কি? বাইরের অংশ। ঠিক আছে? পতঙ্গের বহিকঙ্কালের নাম কি? সেটা হচ্ছে তোমার মাথায় রাখতে হবে কি? এপি। এপি মানে হচ্ছে বাইরের। তার মানে এটা আনসার কোনটা হবে বলতো? এপি ক্রেনিয়াম। আর ক্রেনিয়া মানে হচ্ছে তোমার কি? মস্তক, মানে মস্তক যা আছে এই মস্তক। আর এপি মানে বাইরে, অর্থাৎ মস্তকের বাইরের যে আবরণটা আছে সেটাই হচ্ছে তোমার এপিক্রেনিয়াম। এটা সঠিক। এখন দেখো, আরেকটা অপশন আছে কি? এন্ডোক্রেনিয়াম তো হবেই না। হেড ক্যাপসুল। হ্যাঁ, এই যে পতঙ্গের যে মস্তক আছে এই বহিকঙ্কালের নাম হেড ক্যাপসুলও বলি, এপিক্রেনিয়ামও বলি। তার মানে আনসার কোনটা? আনসার হচ্ছে বিওডি, বিওসি উভয়ই। অর্থাৎ এপিক্রেনিয়ামও বলে থাকি আমরা, আরেকটা কি বলে থাকি বলতো? হেড ক্যাপসুলও বলে থাকি। তার মানে পতঙ্গের মস্তকের বহিকঙ্কালের নাম কি? এপিক্রেনিয়াম, হেড ক্যাপসুল, বিওসি উভয়ই। অনেকেই তোমাদের মধ্যে আছে যারা এই এপিক্রেনিয়াম দেখবে এবং এপিক্রেনিয়াম দাগে আসবে, তারা কিন্তু পরেরটা খেয়ালই করবে না যে হেড ক্যাপসুল অপশনে আবার দেওয়া আছে বিওসি, এপিক্রেনিয়াম দাগে আসবে, তারা খেয়ালও করবে না তাড়াহুড়োর মধ্যে। অনেকে ও যে ভুল করছে ওইটা পরেও বুঝতে পারবে না, ও চলে আসবে পরে দেখবে রেজাল্টে যা দেখবে যে কিরে আমি এতগুলা কারেক্ট করলাম, আমার এমনি কেমনে হইলো, তার মানে আমি তো ধরা খেয়ে গেছি। মানে এরকম হয়ে যেতে পারে কিন্তু। ঠিক আছে? আচ্ছা, ঘাস ফড়িং এর মস্তক কোন ধরনের? প্রোগনাথাস, ওপিথোগনাথাস, একটোগনাথাস নাকি হাইপোগনাথাস? কোনটা? প্রোগনাথাস, ওপিস সরি, উচ্চারণটা কেমন জানি একটু কষ্ট হয়ে যায় আমার জন্য অনেক সময়। প্রোগনাথাস, ওপিথোগনাথাস, ওপিথোগনাথাস, ওপিথোগনাথাস কোনটা হবে আনসার? বলতে পারবা কেউ? এটা একটু আগে পড়াইছি। এটা কি? হাইপোগনাথাস। বা এটা মাথায় রাখবা, এটা কি? আরেকটা বাংলা হচ্ছে নাশপাতি আকৃতি।
ওইটা কি নাশপাতি আকৃতির বা হাইপোগনাথাস ধরনের। আচ্ছা, ঘাসফড়িং এর বক্ষ অঞ্চলের পৃষ্ঠদেশ কি দ্বারা গঠিত? প্লিউরন, টার্গাম, স্টারনাম নাকি স্পাইরাকল? ঘাসফড়িং এর বক্ষাঞ্চলের পৃষ্ঠদেশ কি দ্বারা গঠিত? ঘাসফড়িং এর বক্ষাঞ্চলের পৃষ্ঠদেশ কি দ্বারা গঠিত? ঘাসফড়িং এর বক্ষাঞ্চলের পৃষ্ঠদেশ কি দ্বারা গঠিত? কেউ বলতে পারবা এটা? বক্ষাঞ্চলের পৃষ্ঠদেশ। আচ্ছা, তোমাদেরকে একটা বলি, নর্মালি ঘাসফড়িং এর যে দেহ আছে, ঘাসফড়িং এর দেহ কাইটিন দ্বারা আবৃত। দেহ কি দ্বারা আবৃত? কাইটিন দ্বারা আবৃত। ঘাসফড়িং এর দেহ কি দ্বারা আবৃত? কাইটিন দ্বারা আবৃত। কি দ্বারা? কাইটিন দ্বারা আবৃত। কার দেহ? ঘাসফড়িং এর দেহ কি দ্বারা? কাইটিন দ্বারা আবৃত। ঠিক আছে। আর এই যে এই আস্তরণকে কি বলা হয়? এই যে কাইটিন দ্বারা যে আবৃত, কাইটিন দ্বারা বা কাইটিনময় কিউটিকল দ্বারা আবৃত। ঠিক আছে, কাইটিনময় কিউটিকল দ্বারা আবৃত। এই জিনিসটা মাথায় রাখবা, কাইটিনময় কি দ্বারা আবৃত? কাইটিনময় কিউটিকল দ্বারা আবৃত। আর এই যে এই আস্তরণটা যা আছে, এই আস্তরণকে আমরা কি বলি? স্ক্লেরাইড বলি। ঠিক আছে, এটাকে কি বলি? স্ক্লেরাইড বলি। এটাকে আমরা কাইটিনময় কিউটিকল দ্বারা আবৃত, এবং এটাকে কি বলবো? কাইটিনময় কিউটিকল দ্বারা আবৃত, এবং এই আস্তরণকে কি বলবো আমরা? স্ক্লেরাইড বলবো। ঠিক আছে, এখন দেখো এই স্ক্লেরাইড যে বলবো আমরা, পৃষ্ঠীয় স্ক্লেরাইড যেটা আছে তার নাম কি বলতো? পৃষ্ঠীয় স্ক্লেরাইডের নাম হচ্ছে টারগাম। ঠিক আছে, পৃষ্ঠীয় স্ক্লেরাইড যেটা আছে তার নাম হচ্ছে টারগাম। যদি বলি যে অঙ্কীয় স্ক্লেরাইড যেটা আছে তার নাম হচ্ছে টারনাম বা স্টারনাম। আর প্লিউরন কোনটা? পার্শ্বীয় স্ক্লেরাইড। এইটা হচ্ছে পৃষ্ঠীয় স্ক্লেরাইড। পৃষ্ঠীয় স্ক্লেরাইড, প্লিউরন হচ্ছে পার্শ্বীয় স্ক্লেরাইড। প্রশ্ন আসতে পারে যে কোনোটা দিয়া। আর এটা হচ্ছে অঙ্কীয় স্ক্লেরাইড। যদি বলে অঙ্কীয় স্ক্লেরাইডকে কি বলে? অঙ্কীয় স্ক্লেরাইডকে বলে স্টারনাম। যদি বলে পৃষ্ঠীয় স্ক্লেরাইডকে কি বলে? টারগাম। যদি বলে পার্শ্বীয় স্ক্লেরাইডকে কি বলে? প্লিউরন বলে। আর স্পাইরাকল যেটা আছে এটা হচ্ছে শ্বাসরন্ধ্র। স্পাইরাকল বা কি? শ্বাসরন্ধ্র। ঠিক আছে, অর্থাৎ যেটার মাধ্যমে সে কি করে? শ্বাস প্রশ্বাস কার্যক্রম চালনা করে। তার মানে আনসার কোনটা? যেহেতু বলছে বক্ষাঞ্চলের পৃষ্ঠদেশ কি দ্বারা গঠিত, এটা হচ্ছে আনসার টারগাম দ্বারা গঠিত। ঠিক আছে, এই জিনিসটুকু যেন এরপরে কারো কোনো ভুল না হয়। আশা করি কারো কোনো ভুল হবে না। আর দেহ কি? কাইটিনময় কিউটিকল দ্বারা আবৃত। আর প্রতিটা দেহখণ্ড কি বলা হয়? স্ক্লেরাইড বলা হয়। এই যে প্রতিটা দেহখণ্ডকে কি বলা হয়? স্ক্লেরাইড বলা হয়ে থাকে। কোনটি ঘাসফড়িং এর পায়ের অংশ নয়? কক্সা, স্টারনাম, ট্রোক্যান্টার, টরাস। কোনটা ঘাসফড়িং এর পায়ের অংশ নয়? এই যে স্টারনাম যেটা আছে, এই স্টারনাম ঘাসফড়িং এর কিসের অংশ নয়? পায়ের অংশ নয়। পায়ের অংশ কোনটা? কক্সা, ট্রোক্যান্টার আর টরাস যা আছে, এই তিনটাই হচ্ছে ঘাসফড়িং এর পায়ের অংশ। স্টারনাম কেন পায়ের অংশ না? স্টারনাম হচ্ছে তোমার অঙ্কীয় অঞ্চল যেটা আছে, বক্ষদেশে যে অঙ্কীয় অঞ্চলটা আছে, এই বক্ষদেশের পৃষ্ঠদেশ না, বক্ষদেশের অঙ্কীয় অঞ্চলটা যে আছে ওইটুকুর আমরা কি বলছি? স্টারনাম বলছি, তাই না ভাইয়ারা? এই জিনিসটুকু জাস্ট মাথায় রাখো। আচ্ছা, কোনটি ঘাসফড়িং এর বক্ষের অংশ নয়? কক্সা, টারগাম, স্টারনাম, প্লিউরন। কোনটি ঘাসফড়িং এর বক্ষের অংশ নয়? কক্সা, টারগাম, স্টারনাম, প্লিউরন। কোনটা? কোনটি ঘাসফড়িং এর বক্ষের অংশ নয়? কক্সা, টারগাম, স্টারনাম, প্লিউরন। দেখো বক্ষদেশ যা আছে, এই বক্ষদেশের মধ্যে কি আছে বলতো? পৃষ্ঠীয় অঞ্চল আছে। পৃষ্ঠীয় অঞ্চলকে কি বলছি আমরা? টারগাম বলছি। অঙ্কীয় অঞ্চল আছে যারা আমরা বলি স্টারনাম। পার্শ্বীয় অঞ্চল আছে যাকে আমরা কি বলি? প্লিউরন বলি। বাকি রইল কোনটা? কক্সা। কক্সা হচ্ছে পায়ের অংশ। কার অংশ? আগের প্রশ্নে আমরা পড়লাম পায়ের অংশ। এই প্রশ্নগুলাই তোমাদের থাকবে। এই টাইপের প্রশ্ন জাহাঙ্গীরনগরে আসে, গত 23-24 সেশনে আসছে এগুলা, দেখছো? আচ্ছা, চলো পরবর্তী প্রশ্নে চলে যাই আমরা। পতঙ্গের অ্যান্টেনার অংশ নয় কোনটি? জেনা, ফ্লাজেলাম, পেডিসেল, স্কেপ। কোনটা পতঙ্গের কিসের অংশ নয় বলতো? অ্যান্টেনার অংশ নয়। পতঙ্গের অ্যান্টেনার অংশ নয় কোনটি? পতঙ্গের অ্যান্টেনা বা শুঙ্গ যা আছে, এই অ্যান্টেনা বা শুঙ্গের অংশ নয় কোনটা? মূলত তোমার এটা মাথায় রাখবা যে অ্যান্টেনা কি কি নিয়ে গঠিত? অ্যান্টেনা হচ্ছে, অ্যান্টেনা তিনটি অংশ নিয়ে গঠিত। অ্যান্টেনা তিনটি অংশ নিয়ে গঠিত। কি কি অংশ বলতো? তোমার স্কেপ,
পেডিসেল আর কোনটা ভাইরা ফ্লাজেলাম, স্কেপ পেডিসেল আর কি ফ্লাজেলাম। বাকি রইল কোনটা বলো তো? এই যে স্কেপ পেডিসেল আর ফ্লাজেলাম নিয়ে গঠিত কি অ্যান্টেনা। অ্যান্টেনার আরেকটা নাম কি শুঙ্গ, অ্যান্টেনা বা শুঙ্গ, এটা মাথায় রাখো। ঠিক আছে, এর কাজ কি বলতো? শব্দ তরঙ্গ গ্রহণ করা, শব্দ তরঙ্গ গ্রহণ করে একটা নির্দিষ্ট দিকে যাতায়াত করা। এখন দেখো তোমাদের এটা কোনটা হবে, তার মানে আনসার হচ্ছে এই যে জেনা যেটা আছে, এই জেনা। ঠিক আছে, পতঙ্গের অ্যান্টেনা অংশ নয় কোনটা? এই জেনা। চলো পরবর্তী প্রশ্নে যাই। ঘাসফড়িং এর কোনটি ঘাসফড়িং এর পৌষ্টিক নালীর অংশ নয়? স্টোমোডিয়াম, মেসেন্টেরন, হেপাটিক্সিকা, প্রোক্টোডিয়াম। কোনটা? স্টোমোডিয়াম, মেসেন্টেরন, তারপর হচ্ছে হেপাটিক্সিকা নাকি প্রোক্টোডিয়াম? কোনটা ঘাসফড়িং এর পৌষ্টিক তন্ত্রের অংশ নয়? দেখি কেউ বলতে পারো কিনা এটা। বলতে পারবা? আচ্ছা দেখি কেউ বলতে পারো কিনা এটা। স্টোমোডিয়াম যেটা আছে অগ্র পৌষ্টিক নালী, মেসেন্টেরন যেটা আছে মধ্য পৌষ্টিক নালী, আর প্রোক্টোডিয়াম যেটা আছে পশ্চাৎ পৌষ্টিক নালী। বাকি রইল কি? হেপাটিক্সিকা। এটা হচ্ছে ঘাসফড়িং এর রেচন তন্ত্রের অংশ। ঠিক আছে, এটা কিসের অংশ? রেচন তন্ত্রের অংশ। এটা পরিপাক তন্ত্রের অংশ না, এটা হচ্ছে রেচন তন্ত্রের অংশ। কোনটা? এই যে হেপাটিক্সিকা। আর ঘাসফড়িং এর প্রধান রেচন অঙ্গ কোনটা? মালপিজিয়ার নালিকা। প্রধান রেচন অঙ্গ কোনটা? এটা মাথায় রেখো। প্রধান রেচন অঙ্গ যেটা, প্রধান রেচন অঙ্গ, প্রধান রেচন অঙ্গ মালপিজিয়ার নালিকা। মালপিজিয়ান নালিকা, এই জিনিসটুকু তো জানো সবাই। এখন যদি বলি ভাইরা এই হেপাটিক্সিকা যেটা আছে, এই হেপাটিক্সিকা যেটা আছে, এই হেপাটিক্সিকা তাহলে কি? হেপাটিক্সিকা হচ্ছে আনুষঙ্গিক রেচনাঙ্গ থাকে না, যেটা হচ্ছে তোমার প্রধান রেচনাঙ্গকে সাহায্য করার জন্য যে আনুষঙ্গিক রেচনাঙ্গ থাকে, সেই আনুষঙ্গিক রেচনাঙ্গ হচ্ছে এই হেপাটিক্সিকা। এই জিনিসটুকু মাথায় রাখো। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্নে যাই। ঘাসফড়িং এর পৌষ্টিক নালীর মালপিজিয়ান নালীর মূল কাজ কি? ঘাসফড়িং এর পৌষ্টিক নালীর মালপিজিয়ান নালীর মূল কাজ কি? পৌষ্টিক নালীর মালপিজিয়ান নালী যা আছে, এই ঘাসফড়িং এর পৌষ্টিক নালীর যে মালপিজিয়ান নালিকা আছে, মালপিজিয়ান নালিকার মূল কাজটা কি? খাদ্য পরিপাক, খাদ্য রস শোষণ, রেচন নাকি শ্বসন? আমি আগেই বলছি মালপিজিয়ান নালিকা হচ্ছে ঘাসফড়িং এর প্রধান রেচন অঙ্গ, তার মানে এটা কি? এর কাজে হচ্ছে রেচন। আর হেপাটিক্সিকা যে আছে এটা হচ্ছে আনুষঙ্গিক রেচন অঙ্গ। ঠিক আছে, বাট ওইটা পৌষ্টিক তন্ত্রের অংশ না। বাট মালপিজিয়ান নালিকা কিন্তু পৌষ্টিক নালীর মধ্যেই থাকে। মালপিজিয়ান নালিকা কোথায় থাকে? পৌষ্টিক নালীর মধ্যে থাকে। বাট হেপাটিক্সিকা পৌষ্টিক নালীর মধ্যে থাকে না। আচ্ছা, ঘাসফড়িং এর পাকস্থলীতে কত জোড়া হেপাটিক্সিকা থাকে? ঘাসফড়িং এর পাকস্থলীতে কি থাকে? কত জোড়া হেপাটিক্সিকা থাকে? ঘাসফড়িং এর পাকস্থলীতে কত জোড়া হেপাটিক্সিকা থাকে? পাকস্থলীতে কত জোড়া হেপাটিক্সিকা থাকে? তোমাকে বলি, এটা নর্মালি তোমাদের বই যদি দেখো, দেখবা ওইখানে দেওয়া আছে 12টি হেপাটিক্সিকা। 12টি কয়টা? 12টি হেপাটিক্সিকা থাকে। কয়টা থাকে? 12টি হেপাটিক্সিকা। 12টি হেপাটিক্সিকা। 12টি মানে কত? 6 জোড়া। কয় জোড়া? 6 জোড়া। এই জিনিসটুকুই মাথায় রাখতে হবে। কয়টা থাকে? 6 জোড়া। এই তো ইতি অনেক ভালো পারতেছে, আবার জেরিন রিফা ওও ভালো পারে, সানজিদা অহনা, সাদিকা তাহরিন মিম, ধ্রুব, এরা সবাই ভালো পারে। তোমরা ভালোই পারতেছো, বুঝছো? আচ্ছা, ঘাসফড়িং এর শ্বাসরন্ধ্রের সংখ্যা কত? 10 জোড়া, 12 জোড়া, 8 জোড়া, 16 জোড়া? কয় জোড়া? ঘাসফড়িং এর শ্বাসরন্ধ্র যে আছে, এই শ্বাসরন্ধ্রের সংখ্যা কত? ঘাসফড়িং এর শ্বাসরন্ধ্রের সংখ্যা কত? কেউ বলতে পারবে এটা? ঘাসফড়িং এর শ্বাসরন্ধ্রের সংখ্যা কত? ঘাসফড়িং এর স্পাইরাকল বা শ্বাসরন্ধ্রের সংখ্যা কত? ঘাসফড়িং এর শ্বাসরন্ধ্রের সংখ্যা কত? তোমাদের বলি, উদরীয় অঞ্চল যেটা আছে, উদরীয় অঞ্চলে 8 জোড়া। যদি বলি বক্ষ অঞ্চলে কয় জোড়া? বক্ষ অঞ্চলে হচ্ছে 2 জোড়া। বক্ষ অঞ্চলে শ্বাসরন্ধ্র হচ্ছে 2 জোড়া। তাহলে মোট হইলো কত জোড়া? 10 জোড়া। মোট হইলো 10 জোড়া। ঠিক আছে, উদরীয় অঞ্চলে হচ্ছে 8 জোড়া, বক্ষ অঞ্চলে 10 জোড়া। আর এই যে শ্বাসরন্ধ্রগুলো যা আছে, এরা কি দ্বারা আবৃত থাকে জানো? এরা হচ্ছে তোমার পেরিট্রিম দ্বারা আবৃত থাকে। ঠিক আছে, এরা কি দ্বারা আবৃত থাকে বলতো? এইখানে পেরিট্রিম থাকে আর কি, পেরিট্রিম দ্বারা আবৃত থাকে। অর্থাৎ কি থাকে? পেরিট্রিম থাকে। পেরিট্রিম দ্বারা আবৃত থাকে, বা এখানে কি থাকে? পেরিট্রিম থাকে।
এই জিনিসটুকু মাথায় রাখো, ঠিক আছে? এই জিনিসটুকু তোমাদের মাথায় রাখতে হবে, কি থাকে, পেরিট্রিম থাকে বা পেরিট্রিম দ্বারা আবৃত থাকে। আচ্ছা, ঘাসফড়িং এর স্টোমোডিয়াম কোন ভ্রূণীয় স্তর থেকে তৈরি হয়? স্টোমোডিয়াম যেটা আছে বা অগ্রপৌষ্টিক নালী যেটা আছে, কোন ভ্রূণীয় স্তর থেকে তৈরি? ঘাসফড়িং এর স্টোমোডিয়াম কোন ভ্রূণীয় স্তর থেকে তৈরি? ঘাসফড়িং এর স্টোমোডিয়াম কোন ভ্রূণীয় স্তর থেকে তৈরি? দেখি এটা কেউ বলতে পারো কিনা, এটা কেউ বলতে পারো কিনা দেখি। ঘাসফড়িং এর স্টোমোডিয়াম কোন ভ্রূণীয় স্তর থেকে তৈরি? ঘাসফড়িং এর স্টোমোডিয়াম কোন ভ্রূণীয় স্তর থেকে তৈরি? অ্যাক্টোডাম, এন্ডোডাম, মেসোডাম নাকি পেরিডাম? কোথা থেকে তৈরি? অ্যাক্টোডাম, এন্ডোডাম, মেসোডাম নাকি পেরিডাম? ঘাসফড়িং এর স্টোমোডিয়াম বা অগ্রপৌষ্টিক নালী যেটা আছে এটা কই থেকে তৈরি? কেউ বলতে পারবা এটা? আচ্ছা, তোমাদের বলি, এই যে অ্যাক্টোডাম যা আছে না, অ্যাক্টোডাম থেকে স্টোমোডিয়াম বা অগ্রপৌষ্টিক নালী স্টোমোডিয়াম, আরেকটা কোনটা জানো? প্রোক্টোডিয়াম বা পশ্চাৎ পৌষ্টিক নালী যেটা আছে না, এই প্রোক্টোডিয়াম আর স্টোমোডিয়াম এরা হচ্ছে ভ্রূণীয় অ্যাক্টোডাম থেকে তৈরি হয়েছে, ঠিক আছে? এরা কি ভ্রূণীয় অ্যাক্টোডাম। যদি বলি এন্ডোডাম থেকে তৈরি কোনটা, এন্ডোডাম থেকে তৈরি কোনটা? মধ্য পৌষ্টিক নালী যেটা আছে বা মেসেন্টেরন। এই মেসেন্টেরন যেটা আছে, মেসেন্টেরন বা মধ্য পৌষ্টিক নালী, এই মধ্য পৌষ্টিক নালী তোমার কই থেকে তৈরি? এই ভ্রূণীয় এন্ডোডাম থেকে তৈরি, ঠিক আছে? কোথা থেকে তৈরি? ভ্রূণীয় এন্ডোডাম থেকে তৈরি। এই জিনিসটুকুই জাস্ট তোমাদের মাথায় রাখতে হবে যে কোনটা কোথা থেকে তৈরি। অ্যাক্টোডাম থেকে তৈরি স্টোমোডিয়াম আর প্রোক্টোডিয়াম, ভ্রূণীয় অ্যাক্টোডাম থেকে তৈরি। আর ভ্রূণীয় এন্ডোডাম থেকে তৈরি হচ্ছে তোমার এই যে মেসেন্টেরন যা আছে, এই মেসেন্টেরন কই থেকে তৈরি? এটা হচ্ছে ভ্রূণীয় এন্ডোডাম থেকে তৈরি, ঠিক আছে? আর এই যে এই স্টোমোডিয়াম যা আছে এর প্রাচীর কেমন? এর প্রাচীর হচ্ছে কাইটিন নির্মিত। স্টোমোডিয়ামের প্রাচীর কেমন? প্রাচীর কাইটিন নির্মিত। এটা মাথায় রেখো, প্রাচীর কেমন? প্রাচীর কাইটিন নির্মিত। এই জিনিসগুলো কিন্তু পরীক্ষায় আসে। এর প্রাচীর কেমন? এর প্রাচীর হচ্ছে কাইটিন নির্মিত। আর এই যে তোমার এইটা যা আছে মেসেন্টেরন যা আছে, এইখানে কিউটিকলের পরিবর্তে কি থাকে? পেরিট্রপিক পর্দা থাকে। এখানে কি থাকে? কিউটিকলের পরিবর্তে পেরিট্রপিক পর্দা থাকে। আর এই যে প্রোক্টোডিয়াম যা আছে এইখানেও কি থাকে? কিউটিকল দ্বারা আবৃত। এই প্রোক্টোডিয়াম হচ্ছে কিউটিকল দ্বারা আবৃত। আর এন্ডোডাম মেসেন্টেরন যেটা আছে সেটা কি দ্বারা আবৃত? পেরিট্রপিক পর্দা দ্বারা আবৃত। এটুকু মাথায় রাখবা। আর ওইটা কি? তোমার স্টোমোডিয়াম কি? কাইটিন দ্বারা আবৃত বা কাইটিন নির্মিত আবরণ দ্বারা আবৃত। পতঙ্গের স্ক্লেরাইটের সংযোগ স্থল কি দিয়ে আবৃত থাকে? সুচার, এপোডিম, টার্গাম, কোনোটি নয়। দেখো, পতঙ্গের যে স্ক্লেরাইট গুলার যে সংযোগ স্থল আছে, এই পতঙ্গের স্ক্লেরাইট গুলার সংযোগ স্থল এটা কিসের মাধ্যমে সংযুক্ত থাকে পরস্পরের সাথে? সবাই কিন্তু জানো, তাই না? এটা কিসের সাথে সংযুক্ত থাকে বলতো? সুচারের মাধ্যমে সংযুক্ত থাকে। অর্থাৎ পতঙ্গের যে স্ক্লেরাইট বা দেহখণ্ড, স্ক্লেরাইট কি একটা দেহখণ্ড, এই দেহখণ্ডগুলো একটা আরেকটার সাথে সংযুক্ত থাকে তোমার এই সুচারের মাধ্যমে। কিসের মাধ্যমে? এই যে সুচার যে আছে, সুচারের মাধ্যমে। আচ্ছা, ঘাসফড়িং এর স্পর্শ ঘ্রাণ শব্দ তরঙ্গ অনুভব করে কোনটির মাধ্যমে? ওসেলি, অ্যান্টেনা, মুখপাঙ্গ নাকি পুঞ্জাক্ষী? আমি আগেই বলছি, স্পর্শ ঘ্রাণ ও শব্দ তরঙ্গ এইটা ব্যবহার করে ঘাসফড়িং কি করতে পারে বলতো? চলাফেরা করতে পারে। তুমিও কিন্তু চলাফেরা করো, আমরাও কিন্তু আমাদের এই যে কোন একটা শব্দ শুনে ওই দিয়ে কিন্তু আমরা অনেক সময় কি করি? নজর দেই। তো এরকম ঘাসফড়িং এর একটা অঙ্গ আছে যেটার মাধ্যমে সে কি করে? স্পর্শ ঘ্রাণ ও শব্দ তরঙ্গ গ্রহণ করতে পারে। সেই অঙ্গটার নাম কি? কেউ বলতে পারবা সেই অঙ্গটার নাম কি? ঘাসফড়িং এর কোন অঙ্গের সাহায্যে স্পর্শ ঘ্রাণ তারপর হচ্ছে শব্দ তরঙ্গ অনুভব করে? এইটা হচ্ছে তোমার এই যে অ্যান্টেনা যে আছে, এই অ্যান্টেনার মাধ্যমে সে কি করে? মূলত স্পর্শ ঘ্রাণ ও শব্দ তরঙ্গ অনুভব করে থাকে, ঠিক আছে? মুখপাঙ্গ যে আছে, এই মুখপাঙ্গ বিভিন্ন ধরনের খাদ্য বস্তু যে আছে, এই খাদ্য বস্তু চিবাতে সহযোগিতা করে এবং কি করে? খাদ্য বস্তু গ্রহণ করতে সহযোগিতা করে। এরপরে আছে তোমার ওসেলি আর পুঞ্জাক্ষী, তাই না? ওসেলি আর কি আছে বলতো? পুঞ্জাক্ষী আছে। এখন ওসেলি আর পুঞ্জাক্ষী যা আছে নরমালি হচ্ছে এই পুঞ্জাক্ষী থাকার কারণে এদের কি হয়? সুপারপজিশন প্রতিবিম্ব গঠন করে, অ্যাপোজিশন প্রতিবিম্ব গঠন করে। অর্থাৎ স্তিমিত আলোতে সুপারপজিশন আর নরমাল আলোতে অ্যাপোজিশন, এই যে প্রতিবিম্ব যে গঠন করতেছে এইগুলা করছে। এবং ওসেলি কি করতেছে? ওসেলি তোমার কি হিসেবে কাজ করছে বলতো? এও তোমার দেখার বা দৃষ্টিশক্তির কাজে সহযোগিতা করতেছে। আনসার কোনটা? আনসার হচ্ছে অ্যান্টেনা।
চলো পরবর্তী প্রশ্নে যাই। ঘাসফড়িং এর উপযুক্ত খাদ্য নির্বাচনে সাহায্য করে কোনটা? ল্যাবিয়াম, ম্যাক্সিলা নাকি ম্যান্ডিবল? ঘাসফড়িং এর উপযুক্ত খাদ্য নির্বাচনে সহযোগিতা করে কোনটি? এটা কেউ বলতে পারবা কিনা? ঘাসফড়িং এর উপযুক্ত খাদ্য নির্বাচনে সহযোগিতা করে কোনটি? ঘাসফড়িং এর উপযুক্ত খাদ্য নির্বাচনে সহযোগিতা করে কোনটি? ঘাসফড়িং এর উপযুক্ত খাদ্য নির্বাচনে সহযোগিতা করে কোনটি? ভাইয়া তোমাদের এখানে বলে রাখি, এইটা যে আনসার, এটা হচ্ছে ল্যাবিয়াম, ম্যাক্সিলা, ম্যান্ডিবল আর কি ও হাইপোফেরিংস। এই যে 5টা যে মুখপাঙ্গ আছে না, এদের কাজগুলা তোমরা ভালো মতো পড়বা, মনে না থাকলে ছক আকারে বানায় পড়বা। এদের কাজগুলা আসে জাহাঙ্গীরনগরে, ঠিক আছে? এদের কাজগুলা 3 স্টার দিয়ে দিলাম। এদের কাজগুলা তোমরা ভালো মতো পড়বা। কোনটা? এই যে ঘাসফড়িং এর যে মুখপাঙ্গের বিভিন্ন অংশ আছে, এই মুখপাঙ্গের 5টা যে অংশ আছে, এই মুখপাঙ্গের 5টা অংশের কাজগুলা, ঠিক আছে? এটা কোনটা করে? উপযুক্ত খাদ্য নির্বাচনে সাহায্য করে কোনটা? তোমার ল্যাবিয়াম, ঠিক আছে? আর ল্যাবিয়ামকে কি বলা হয় বলতো? দ্বিতীয় জোড়া ম্যাক্সিলার প্রতিনিধি। দ্বিতীয় জোড়া ম্যাক্সিলার প্রতিনিধি কে? এই ল্যাবিয়াম। এই জিনিসগুলো মাথায় রাখবা, ঠিক আছে? চলো পরবর্তী প্রশ্নে যাই। ঘাসফড়িং এর প্রধান পৌষ্টিক গ্রন্থি কোনটি? লালা গ্রন্থি, মেসেন্টেরন, হেপাটিক সিকা, ভিলাই। প্রধান পৌষ্টিক গ্রন্থি কোনটা? লালা গ্রন্থি, মেসেন্টেরন, হেপাটিক সিকা। ঘাসফড়িং এর প্রধান পৌষ্টিক গ্রন্থি কোনটা? দেখি এটা কেউ বলতে পারবা? ঘাসফড়িং এর প্রধান পৌষ্টিক গ্রন্থি কোনটা? ঘাসফড়িং এর প্রধান পৌষ্টিক গ্রন্থি কোনটা? এই হেপাটিক সিকার কথা বললাম না, এটা রেচনতন্ত্রের অংশ, তাই না? বাট এইটা তোমার অনেক সময় পৌষ্টিক গ্রন্থি হিসেবেও কাজ করে। বাট প্রধান পৌষ্টিক গ্রন্থি যদি বলে, প্রধান পৌষ্টিক গ্রন্থি হচ্ছে লালা গ্রন্থি। হেপাটিক সিকা আনুষঙ্গিক পৌষ্টিক গ্রন্থি হিসেবে কাজ করতে পারে, ঠিক আছে? বাট নর্মালি যদি বলি ঘাসফড়িং এর প্রধান পৌষ্টিক গ্রন্থি কোনটা, তাহলে হচ্ছে লালা গ্রন্থি। এই জিনিসটুকু মাথায় রেখো সবাই। আচ্ছা, ঘাসফড়িং এর হিমোসিলের কাজ কোনটি? হরমোন পরিবহন, জীবাণু ধ্বংস করা, অঞ্চনে সাহায্য করা, খাদ্যরস ও বজ্র পদার্থ পরিবহন করা। হিমোসিলের কাজ কি? খাদ্যরস ও বজ্র পদার্থ পরিবহন করা, তঞ্চনে সাহায্য করা, জীবাণু ধ্বংস করা, হরমোন পরিবহন। কোনটা বলতো? ঘাসফড়িং এর হিমোসিল মানে কি? রক্তপূর্ণ গহ্বর, তাই না? হিমোসিল মানে হচ্ছে রক্তপূর্ণ গহ্বর। দেখো, হিমোসিল মানে হচ্ছে রক্তপূর্ণ গহ্বর। আর রক্তের কাজ কি? খাদ্যবস্তু পরিবহন করা এবং অনেক সময় বজ্র পদার্থ পরিবহন করে রাখে। তার মানে রক্তটা তোমার নালিকার ভিতরে থাকে এবং নালিকা থেকে সে কোথায় উন্মুক্ত হয়? তোমার দেহের তোমার দেহের কোথায় উন্মুক্ত হয়? বা ঘাসফড়িং এর দেহের কোথায় উন্মুক্ত হয়? একটা গহ্বরে উন্মুক্ত হয়। আর গহ্বরটার নাম হচ্ছে সিলোম। আর সিলোমের মধ্যে যেহেতু রক্ত উন্মুক্ত হয়েছে, তাই সেটার নাম কি? রক্তপূর্ণ গহ্বর, যাকে ইংরেজিতে বা মেডিকেল টার্মে আমরা কি বলি বা বায়োলজিক্যাল টার্মে বলি? হিমোসিল, ঠিক আছে? এখন রক্তের মাধ্যমে কি পরিবাহিত হয়? রক্তের মাধ্যমে খাদ্যরস ও বজ্র পদার্থ পরিবহন হয়। তার মানে আনসার কোনটা? আনসার হচ্ছে ডি নাম্বারটা, ঠিক আছে? অর্থাৎ খাদ্যরস ও বজ্র পদার্থ পরিবহন। ঘাসফড়িং এর রক্ত সংবহন তন্ত্রের অংশ নয় কোনটা? হিমোসিল, হিমোলিম্ফ, ভেন্ট্রাল ভেসেল, ডরসাল ভেসেল। কোনটা ঘাসফড়িং এর রক্ত সংবহন তন্ত্রের অংশ নয়? কোনটি ঘাসফড়িং এর রক্ত সংবহন তন্ত্রের অংশ নয়? কোনটি ঘাসফড়িং এর রক্ত সংবহন তন্ত্রের অংশ নয়? আচ্ছা, এটা কেউ পারবা? তোমাদের বলি, দেখো ঘাসফড়িং এর রক্ত সংবহন তন্ত্রের অংশ যেগুলা, একটা হচ্ছে, 1 নাম্বারটা হচ্ছে হিমোলিম্ফ, 3টা অংশ নিয়ে গঠিত। একটা হচ্ছে হিমোসিল, ঠিক আছে? হিমোসিল বা হিমোলিম্ফ, হিমোলিম্ফ বা রক্ত। হিমোলিম্ফকে কেন রক্ত বলি আমরা? কারণ ঘাসফড়িং এর রক্তটা অনেকটা লসিকার মতো বর্ণ বা সাদা বর্ণের, যার জন্য এটার নাম কি? হিমোলিম্ফ বলি আমরা, হিমোলিম্ফ বা রক্ত। আর সেই সাথে 3 নাম্বার হচ্ছে পৃষ্ঠীয় বাহিকা।
পৃষ্ঠীয় বাহিকা। বাহিকা মানে কি? আচ্ছা, ভেসেল যে আছে, ভেসেল মানে কি বলতো? ভেসেল মানে একটা পাত্র। ঠিক বাহিকাও কিন্তু রক্তের একটা পাত্রর মতোই কাজ করে, অর্থাৎ ওই বাহিকার ভিতর দিয়ে রক্ত পরিবাহিত হয়। সো এটা কি করে? পাত্র হিসেবে কাজ করে অনেকটা। তার মানে পৃষ্ঠীয় বাহিকা যেটা, সেটা পৃষ্ঠীয় ইংরেজি হচ্ছে ডরসাল ভেসেল। পৃষ্ঠীয় হচ্ছে কি? ডরসাল। ডরসাল বাহিকা মানে হচ্ছে ভেসেল। তার মানে দেখো, হিমোলিম্ফ, হিমোলিম্ফ বা রক্ত, এরা কাজ করে সাথে কি করে? ডরসাল ভেসেল। বা ভেন্ট্রাল মানে কি? ভেন্ট্রাল মানে হচ্ছে অঙ্কীয় দেশ, অর্থাৎ তার নিচের দিকের অংশে কোনো রক্ত পরিবহন হয় না। তার মানে এইটা হচ্ছে রক্তবাহিকার বা সংবহনতন্ত্রের অংশ না। কোনটা না? এই যে ভেন্ট্রাল ভেসেল। সংবহনতন্ত্রের অংশ কোনটা? এই যে তিনটা যা আছে, এই তিনটা হচ্ছে সংবহনতন্ত্রের অংশ। হিমোলিম্ফ বা রক্ত, আর কোনটা? পৃষ্ঠীয় বাহিকা। ঠিক আছে? এখন দেখো, এই যে হিমোসিল যেটা আছে, এইখানে আবার কি কি আছে? পেরিকার্ডিয়াল, পেরিভিসেরাল, পেরিনিউরাল সাইনাস। এই যে এই হিমোসিল যে আছে, এখানে আবার তিনটা সাইনাস আছে। এই হিমোসিলের মধ্যে তিনটা সাইনাস আছে। কি কি? তিন ধরনের সাইনাস আছে। সাইনাস মানে গহ্বর। এটা হচ্ছে পেরিকার্ডিয়াল সাইনাস, পেরিভিসেরাল সাইনাস। আসতেই পারে তোমাদের প্রশ্ন যে হিমোসিলে কোন সাইনাসটা অনুপস্থিত? পেরিনিউরাল সাইনাস, যেটা হচ্ছে তোমার নিউরন পরিবহন করে। ঠিক আছে? পেরিনিউরাল সাইনাস অর্থাৎ যেটা নিউরন পরিবহন করে। পেরিনিউরাল সাইনাস, পেরিভিসেরাল সাইনাস যেটা হচ্ছে তোমার কি করে? যে গহ্বরটা তোমার ভিসেরা বা অভ্যন্তরীণ অঙ্গাণু বা অভ্যন্তরীণ বিভিন্ন অঙ্গ পরিবহন করে বা অভ্যন্তরীণ বিভিন্ন অঙ্গকে ধরে রাখে। যেমন তোমার হৃৎপিণ্ড থাকতে পারে, শ্বাসতন্ত্র ধরে রাখতে পারে, এই জিনিসগুলো ধরে রাখে হচ্ছে পেরিভিসেরাল সাইনাস। পেরিকার্ডিয়াল যেটা হচ্ছে তোমার নর্মালি হৃৎপিণ্ডকে ধরে রাখে, ওইটাকে আমরা বলি কি? পেরিকার্ডিয়াল সাইনাস। পেরিভিসেরাল বলতে হৃৎপিণ্ড বাদে আদার্স যে ভিতরের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গ আছে, যেমন তোমার পাকস্থলী, পৌষ্টিকতন্ত্র, তারপর হচ্ছে কি বলে তোমার রেচন অঙ্গ, এইসব জিনিস যে ধরে রাখে সেটা হচ্ছে পেরিভিসেরাল সাইনাস। আর পেরিনিউরাল সাইনাস যেটা, এই নিউরাল সাইনাস হচ্ছে যেটা তোমার স্নায়ুতন্ত্রকে ধারণ করে। এই জিনিসটুকু মাথায় রাখবা। আচ্ছা, মেরুদণ্ডী প্রাণীদের শ্বেত রক্তকণিকা ঘাসফড়িং এর ক্ষেত্রে কোনটির সমসংস্থ? হিমোলিম্ফ, প্লাজমা, হিমোসাইট নাকি হিমোসিল? দেখো, মেরুদণ্ডী প্রাণীদের যে শ্বেত রক্তকণিকা আছে, এই মেরুদণ্ডী প্রাণীদের শ্বেত রক্তকণিকা ঘাসফড়িং এর কোনটার সাথে মিল সম্পন্ন? সমসংস্থ বলতে কোনটার সাথে মিল সম্পন্ন? দেখি এটা কেউ বলতে পারবো কিনা, এটা কেউ বলতে পারবা কিনা। এটা আশা করি তোমরা পারবা, পারার কথা। এটা কিন্তু সহজ জিনিস। ঠিক আছে? অবশ্য তোমাদের কাছে মনে হতে পারে ভাই এটা কিন্তু ভাইয়ের কাছে সবই সহজ, এই সেই। হ্যাঁ, 37-এ নূর মোহাম্মদ ইসলাম লিমন। হ্যাঁ, এরা সবাই পারে। দেখো, এই যে হিমোসাইট যেটা আছে, মূলত শ্বেত রক্তকণিকা যেটা আছে, ঘাসফড়িং এর ক্ষেত্রে কোনটা সঠিক? ঘাসফড়িং এর ক্ষেত্রে যে হিমোসাইট যেটা আছে, ঘাসফড়িং এর হিমোসাইট রক্তকণিকাকে আমরা কি বলি? ঘাসফড়িং এর রক্তকণিকাকে কি বলি? হিমোসাইট বলে থাকি। ঠিক আছে? ঠিক তেমনি ভাবে মেরুদণ্ডী প্রাণীদের শ্বেত রক্তকণিকাও কোনটা? মেরুদণ্ডী প্রাণীদের শ্বেত রক্তকণিকা, এটাও কি আমরা কি বলি? হিমোসাইট বা রক্তকণিকা বলি। শ্বেত রক্তকণিকা মানে মূলত শ্বেত রক্তকণিকা কি? এক ধরনের রক্তকণিকা। তার মানে কি? সে হিমাটোসাইট। আর ঘাসফড়িং এর ক্ষেত্রে যেটা থাকে, ঘাসফড়িং এর ক্ষেত্রে হিমোসাইট থাকে, অর্থাৎ রক্তকণিকা থাকে। সো এটার সাথে মিল সম্পন্ন। আর হিমোলিম্ফ হচ্ছে রক্তের সাথে মিল সম্পন্ন। এই হিমোলিম্ফ যেটা, এটা মেরুদণ্ডী প্রাণীদের কিসের সাথে? রক্তের সাথে সম্পর্কযুক্ত। ঠিক আছে? মেরুদণ্ডী প্রাণীদের রক্তের সাথে সম্পর্কযুক্ত, এই জিনিসটুকু মাথায় রাখো। হিমোলিম্ফ কিসের সাথে সম্পর্কযুক্ত? রক্তের সাথে সম্পর্কযুক্ত। পয়কিলোসেরাস পিকটাস এর যৌন মিলন ঘটে কোন ঋতুতে? গ্রীষ্ম, শীত, বর্ষা, শরৎ। কোন ঋতুতে হচ্ছে এদের যৌন মিলন ঘটে? যৌন মিলন কোন ঋতুতে ঘটে? কেউ বলতে পারবা এটা? যৌন মিলন কোন ঋতুতে ঘটে? যৌন মিলন তখনই ঘটে নর্মালি যখন তোমার খাদ্যের খাদ্যের প্রাচুর্যতা থাকে অনেক সময়, বা প্রাচুর্যতা কম, হ্যাঁ প্রাচুর্যতা যখন বেশি থাকে আর কি অনেক সময়, এই সময়টাতে তাদের যৌন মিলন ঘটে। কারণ খাদ্য কি করে? তারা সংরক্ষণ করে রাখে এবং সেই সাথে তারা সঙ্গমে আবদ্ধ হয়। ঠিক আছে? নর্মালি পয়কিলোসেরাস পিকটাসের যৌন মিলন ঘটে কারণ পয়কিলোসেরাস পিকটাস বা ঘাসফড়িং যা আছে, এরা পঙ্গপাল হিসেবেও কিন্তু কাজ করে, সবাই জানো। আর এদের জনন ঋতু হচ্ছে তোমার গ্রীষ্মকাল। এদের প্রকৃত খাদ্য পাওয়া যায় কোন ঋতুতে? গ্রীষ্মকালে পাওয়া যায়। অর্থাৎ ওই সময় তোমার দেখবা যে বিভিন্ন ধরনের ধানের চাষ হচ্ছে, এই যে এই জিনিসগুলোরও কিন্তু ফসলের চাষ হয়। সো এই গ্রীষ্মকালে হচ্ছে তারা কি ঘটায়? যৌন জনন ঘটায়। ঠিক আছে? এই গ্রীষ্মকালে তারা কি করে? যৌন জনন ঘটায়। এই অন্নি ভালো পারে, তারপর সাইদুলও ভালো পারে, লিমন ভালো পারে, সাদিকা ভালো পারে,
আচ্ছা, পয়ক্লোসেরাস পিকটাসের ডিম্বাণু শুক্রাণু ডিম্বাণুতে প্রবেশ করার কোনটির মাধ্যমে প্রবেশ করে? কোনটির মাধ্যমে? মাইক্রোপাইল, ভাইটেলিন ঝিল্লি, কোরিয়ন নাকি ওভিপোজিটর? কোনটার মাধ্যমে প্রবেশ করে? কোনটার মাধ্যমে মানে শুক্রাণু ডিম্বাণুর দেহে প্রবেশ করে? আচ্ছা, অনেকের মনে প্রশ্ন আসতে পারে, ভাইয়া কোরিয়নের একটা ক্ষুদ্র ছিদ্রাকার পথে হচ্ছে শুক্রাণু ডিম্বাণুর ভিতরে প্রবেশ করে, তাই না? এখন ক্ষুদ্র যে ছিদ্রটা আছে ওইটা কোথায় অবস্থিত? কোরিয়নে। তো তোমাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে, আনসার কোরিয়ন হইতে পারে না ভাইয়া, আনসার হচ্ছে কোরিয়ন হবে না। অর্থাৎ তোমার যে ক্ষুদ্র কোরিয়নের যে ক্ষুদ্র ছিদ্রটা আছে সেই ছিদ্রের আবার স্পেসিফিক একটা নাম আছে, যার নাম হচ্ছে মাইক্রোপাইল। এই মাইক্রোপাইলের মাধ্যমে মূলত তোমার কি করে? শুক্রাণুটা ডিম্বাণুতে প্রবেশ করে। অনেকে এই প্রশ্নটা ভুল করে থাকে, অনেকে কোরিয়ন দিয়ে দেয়। আর কোরিয়ন যারা দাগাবে তারা সবাই ধরা খাওয়া যাবে এই প্রশ্নে, ঠিক আছে? এটা যারা কোরিয়ন দাগাবে তারা সবাই ধরা খাওয়া যাবে। এটা কিন্তু কেউ ভুল করো না, ঠিক আছে? নরমালি হচ্ছে স্পার্মাথিকা রন্ধ্র আছে, এই স্পার্মাথিকা রন্ধ্রের উপর দিয়ে শুক্রাণুর একটা প্রবাহ চলে। এই স্পার্মাথিকা রন্ধ্র স্ত্রী ঘাসফড়িং এর মধ্যে থাকে, এটার উপর দিয়ে শুক্রাণুর একটা প্রবাহ চলে। ওইখানে তোমার কোরিয়ন আছে, এই কোরিয়নের একটা সূক্ষ্ম ছিদ্র আছে, ছোট একটা ছিদ্র আছে, যার নাম হচ্ছে মাইক্রোপাইল। মূলত এই মাইক্রোপাইলের মধ্য দিয়ে তোমার কি করে? তোমার শুক্রাণু ডিম্বাণুর ভিতরে প্রবেশ করে। এটা মাথায় রাখবা সবাই, ঠিক আছে? কেউ আবার বইলো না যে কোরিয়নের ছিদ্রপথে। চলো পরবর্তীটায় যাই। পয়কিলোসেরাস পিকটাসের যৌন মিলনের পরে ডিম না পারা পর্যন্ত শুক্রাণুগুলো কোথায় জমা থাকে? সেমিনাল ভেসিকল, স্পার্মাথিকা, শুক্রাশয় নাকি ডিম্বনালী? কোথায় জমা থাকে? দেখি কোথায় জমা থাকে, এটা কেউ বলতে পারবা যে শুক্রাণুগুলা কোথায় জমা থাকে? তোমার কি বলছি, যৌন মিলনের পরে ডিম না পারা পর্যন্ত শুক্রাণুগুলো কোথায় জমা থাকে? যৌন মিলন ঘটছে, তারপরে হচ্ছে ঘাসফড়িং ডিম পারবে, ওই পর্যন্ত কোথায় জমা থাকে? নর্মালি বলছিলাম যে এই যে দেখো এখানে বলছিলাম স্পার্মাথিকা রন্ধ্র আছে, তাই না? স্পার্মাথিকা রন্ধ্র কথা তো বললাম যে ওইটার উপর দিয়ে হচ্ছে শুক্রাণুর প্রবাহ চলে। ঠিক তেমনি ভাবে স্পার্মাথিকা রন্ধ্র ছাড়া মানে স্পার্মাথিকার মধ্যে মূলত কি জমা থাকে বলতো? শুক্রাণুগুলো জমা থাকে। কোথা পর্যন্ত? এই স্পার্মাথিকার মধ্যে শুক্রাণুগুলা জমা থাকে। ওই যে স্পার্মাথিকা রন্ধ্রের উপর দিয়ে প্রবাহিত হয়, ওই কোনোটা স্পার্মাথিকা রন্ধ্রের ভিতরে পড়ে যায়। স্পার্মাথিকা রন্ধ্রের ভিতরে পড়ে গেলে তখন ওই স্পার্মাথিকা রন্ধ্রের মধ্যে জমা থাকে, এবং এক পর্যায়ে যখন ডিম্বাণু উৎপন্ন হয় তখন ওই স্পার্মাথিকা রন্ধ্রের মধ্যে অবস্থিত কোরিয়ন আছে, সেই কোরিয়নের মধ্যে আবার কি আছে? সূক্ষ্ম ছিদ্র আছে, যার নাম হচ্ছে মাইক্রোপাইল। সেই মাইক্রোপাইলের ভিতরে যায় তোমার কি করবে? ওই ডিম্বাণুকে নিষিক্ত করবে। তার আগ পর্যন্ত কোথায় জমা থাকবে? ওই স্পার্মাথিকা রন্ধ্রের ভিতর দিয়ে প্রবেশ করে স্পার্মাথিকার মধ্যে জমা থাকবে, ঠিক আছে? এই জিনিসটুকু মাথায় রাখো। ঘাসফড়িং এর ওমাটিডিয়ামের র্যাবডোমের কাজ কোনটি? ওমাটিডিয়ামে আলো প্রবেশ, আলো গ্রহণ করা, ওমাটিডিয়ামকে কি করা বলতো? পৃথক করা, প্রতিবিম্ব সৃষ্টি করা। কোনটা হচ্ছে ঘাসফড়িং এর ওমাটিডিয়ামের কাজ? ওমাটিডিয়ামের র্যাবডোমের কাজ কোনটা? ওমাটিডিয়ামে আলো প্রবেশ, আলো গ্রহণ, ওমাটিডিয়ামকে পৃথক রাখা, সৃষ্ট প্রতিবিম্ব মস্তিষ্কে প্রেরণ করা। এইটা হচ্ছে মূলত আলো গ্রহণ করে। যে এই ঘাসফড়িং যে আলোটা গ্রহণ করে মূলত কার মাধ্যমে? এই র্যাবডোমের মাধ্যমে, ঠিক আছে? এই র্যাবডোমের মাধ্যমে কিসের কাজ করে? তোমার আলোটা গ্রহণ করে। র্যাবডোম কিসের কাজ করে? আলো গ্রহণ করার কাজ করে থাকে। কোথায় অবস্থিত এটা? এটা ওমাটিডিয়ামের মধ্যে অবস্থিত। এই যে ঘাসফড়িং এর পুঞ্জাক্ষী যে আছে না, বা পুঞ্জাক্ষীর যে বিভিন্ন অংশ আছে, এদের কাজগুলো একটু ভালো মতো পড়বা। পুঞ্জাক্ষীর বিভিন্ন অংশের কাজ, পুঞ্জাক্ষীর কি বিভিন্ন অংশের কাজ? পুঞ্জাক্ষীর বিভিন্ন অংশের কাজ, ঠিক আছে? এই জিনিসগুলো একটু ভালো মতো পড়বা। এখন চলো আমরা ঘাসফড়িং এর দুটি মোচনের মধ্যবর্তী দশাকে কি বলে? লার্ভা, অ্যাডাল্ট, নিম, ইনস্টার। ঘাসফড়িং এর দুইটা মোচন হয়, অর্থাৎ ঘাসফড়িং এর সমগ্র দেহ যে খোলস পরিবর্তন করে, এই খোলস পরিবর্তনের বা রূপান্তর যে ঘটে, অর্থাৎ ঘাসফড়িং এর রূপান্তর ঘটে, দুইটার মোচন বা দুইটা রূপান্তরের মধ্যবর্তী দশাকে কি বলা হয়? এটাকে ইনস্টার বলি আমরা, ঠিক আছে? ঘাসফড়িং এর দুটি রূপান্তরের বা দুটি মোচনের মধ্যবর্তী দশার নাম কি? ইনস্টার। এই জিনিসটুকু মাথায় রাখো সবাই। চলো এখন আমরা রুই মাছে চলে যাব। রুই মাছের ক্লিভেজ কি ধরনের? মেরোব্লাস্টিক, হলোব্লাস্টিক, তারপরে হচ্ছে ডিটারমিনেন্ট, তারপরে হচ্ছে ইনডিটারমিনেন্ট। কোনটা? রুই মাছের যে তোমার কি আছে বলতো? রুই মাছের, এখন আমরা রুই মাছে চলে গেছি, তো রুই মাছের ক্লিভেজ কোন ধরনের? রুই মাছের ক্লিভেজ কোন ধরনের? আচ্ছা,
মেরোব্লাস্টিক নাকি হলোব্লাস্টিক নাকি ডিটারমিনেট নাকি ইনডিটারমিনেট? আচ্ছা, আমি এই জিনিসগুলো একটু পার্থক্য বলি তোমাদের। মেরোব্লাস্টিক যেটা হচ্ছে, ধরো নিষিক্ত ডিম্বাণু যেটা আছে, অর্থাৎ শুক্রাণু ডিম্বাণু মিলনের পরে নিষিক্ত ডিম্বাণু বা জাইগোট যেটা আমরা বলি, এই জাইগোটের মধ্যে দুইটা পোল থাকে, একটা হচ্ছে অ্যানিমেল পোল আর একটা হচ্ছে ভেজিটাল পোল। অর্থাৎ যে প্রান্তে কুসুম বেশি থাকে সেই প্রান্তকে আমরা কি বলি? ভেজিটাল পোল। আর অপর প্রান্তকে আমরা কি বলি? অ্যানিমেল পোল। যদি তোমার এই অ্যানিমেল পোলে ধরো তোমার ক্লিভেজ শুরু হয়েছে বা জাইগোটের বিভাজন শুরু হয়েছে, বাট ভেজিটাল পোল বা কুসুমের প্রান্তে জাইগোটের বিভাজন শুরু হয় নাই, এইরকম যদি ঘটে তাহলে সেটাকে আমরা কি বলবো? মেরোব্লাস্টিক বলবো। যদি অ্যানিমেল পোল ভেজিটাল পোল উভয় অংশে যদি তোমার কি ঘটে বলতো? উভয় অংশে যদি ক্লিভেজ শুরু হয়ে যায় একসাথে, তাহলে সেটার নাম আমরা কি বলি? হলোব্লাস্টিক বলি। ঠিক আছে? হলো অর্থাৎ সম্পূর্ণ অংশ জুড়ে সম্পূর্ণ জাইগোটের মধ্যে ক্লিভেজ ঘটতেছে। আর মেরোব্লাস্টিক হচ্ছে জাইগোটের একটা নির্দিষ্ট অংশে ক্লিভেজ ঘটতেছে, অপর অংশে ক্লিভেজ ঘটতেছে না। এটা হচ্ছে মেরোব্লাস্টিক বা আংশিক ক্লিভেজ। এই জিনিসটুকু মাথায় রাখবা। ডিটারমিনেট, ইনডিটারমিনেট। ডিটারমিনেট কোন জিনিসটা? ডিটারমিনেট হচ্ছে ধরো ক্লিভেজটা যে হচ্ছে, এই ক্লিভেজটা একটা নির্দিষ্ট, এর বেশি আর বিভাজন হবে না, এরকম হলে ডিটারমিনেট। আর একটা হচ্ছে ইনডিটারমিনেট। এটা কাইন্ড অফ ইনডিটারমিনেট, কিন্তু ইনডিটারমিনেটের মধ্যেও স্পেসিফিক একটা জিনিস আছে যেটা হচ্ছে মেরোব্লাস্টিক। ঠিক আছে? রুই মাছের যে ক্লিভেজটা হয়, রুই মাছের ক্লিভেজের সময় তোমার কি ঘটে? জাইগোট গঠন করে। এই জাইগোটের একটা প্রান্তে কুসুম থাকে, মানে জাইগোটের মধ্যে কি থাকে? ডিম্বাণু আর শুক্রাণু মিলিত হয়। তো ডিম্বাণুর মধ্যে কি থাকে? নর্মালি যে ডিম থাকে যে বা কুসুম থাকে যে, ওই অংশটাকে কি বলি আমরা? ভেজিটাল পোল। আরেকটা অংশ আছে অ্যানিমেল পোল। এর ভেজিটাল পোলে তোমার জাইগোটের বিভাজনটা কম্পারেটিভলি দেরিতে শুরু হয়। এইটা তখন হয় না, ওই অংশটা ক্লিভেজটা কম হয়, অপর অংশে বেশি হয়। ফলে কি হয়? তোমার এক অংশে ক্লিভেজ ঘটতেছে, আরেক অংশে ক্লিভেজ ঘটতেছে না, যার জন্য এটা কি? এটা হচ্ছে মেরোব্লাস্টিক। এই রুই মাছের ক্লিভেজ কি ধরনের? রুই মাছের ক্লিভেজ হচ্ছে মেরোব্লাস্টিক। এটা মাথায় রেখো সবাই। রুই মাছের আইস ত্বকের কোন স্তর থেকে সৃষ্টি হয়? ডার্মাল স্তর, ডার্মাল পকেট, সার্কুলি, অ্যানুলি। রুই মাছের আইস ত্বকের কোন অংশ থেকে সৃষ্টি হয়? রুই মাছের আইস ত্বকের কোন অংশ থেকে সৃষ্টি হয়? রুই মাছের আইস ত্বকের কোন স্তর থেকে সৃষ্টি হয়? এটা হচ্ছে ডার্মাল স্তর থেকে সৃষ্টি হয়। আর ডার্মাল পকেটে আইস বসানো থাকে, সৃষ্টি হয় ডার্মাল স্তরে, আর বসানো থাকে ডার্মাল পকেটে। আইস কি থাকে? বসানো থাকে। এই জিনিসটুকু মাথায় রেখো। ডার্মাল পকেটে কি থাকে? আইস বসানো থাকে। ঠিক আছে? ডার্মাল পকেটে আইস বসানো থাকে। আর ডার্মাল স্তরে কি থাকে? এই ডার্মাল স্তরে তোমার হচ্ছে আইসের উৎপত্তি। আচ্ছা দেখো, এখানে দেখো তোমার এই যে রেডি কোনটা? আইসের অগ্রভাগে লম্বা লম্বি যে খাঁজ আছে তাকে বলি রেডি। ফোকাস কোনটা? আইসের কেন্দ্রভাগে অবস্থিত। ফোকাসের চারদিকে বৃত্তাকারে সজ্জিত তোমার কিছু রেখা আছে। এই রেখা বৃত্তাকারে সজ্জিত, এই বৃত্তাকারে সজ্জিত যেটা তার নাম হচ্ছে সার্কুলি। আর বৃত্তাকারে সজ্জিত রেখাগুলোর মধ্যে কোনো কোনো রেখা আরেকটু উজ্জ্বল ও স্পষ্ট অবস্থায় থাকে, তাদের নাম হচ্ছে অ্যানুলি। এই অ্যানুলি সার্কুলি দেখে বা অ্যানুলার সার্কুলি দেখে তুমি কি করতে পারবা? রুই মাছের বয়স বৃদ্ধি বা বয়সের নির্ণয় করতে পারবা। আর রেডি কোনটা? রুই মাছের আইসের অগ্রভাগে লম্বালম্বি যে খাঁজ থাকে, বৃত্তাকারে সজ্জিত কিন্তু বলে নাই, বলছে লম্বালম্বি যে খাঁজ থাকে তার নাম হচ্ছে রেডি। ঠিক আছে? রেডি। এই জিনিসটুকুই মাথায় রেখো। আচ্ছা, রুই মাছের সাবক্ল্যাভিয়ান ধমনী, সাবক্ল্যাভিয়ান ধমনী কোথায় রক্ত সরবরাহ করে? দেখো সাবক্ল্যাভিয়ান, এই যে সাবক্ল্যাভিয়ান ধমনী যেটা আছে এটা কোথায়? বক্ষ পাখনা ও বক্ষ চক্রে রক্ত সরবরাহ করে। কোথায়? বক্ষ পাখনায় ও বক্ষ চক্রে। সাবক্ল্যাভিয়ান, ক্ল্যাভিয়ান, সাবক্ল্যাভিয়ান, ক্ল্যাভিয়ান যেটা আছে মূলত এটা বোঝায় বক্ষ অঞ্চলে। আর সাব মানে হচ্ছে নিচে, অর্থাৎ মূলত বক্ষ অঞ্চলের নিচের দিকে। অর্থাৎ তোমার কোথায় করে? এই বক্ষ যে আছে বক্ষ পাখনায় মূলত রক্ত সরবরাহ করে। কোথায় করে? এই বক্ষ পাখনায়। এবং বক্ষ চক্র যে আছে, এই বক্ষ চক্র ও কি বক্ষ পাখনা ও বক্ষ চক্রে রক্ত সরবরাহ করে। কে করে? এই সাবক্ল্যাভিয়ান ধমনী। ঠিক আছে? আচ্ছা, এরপর যদি বলি রুই মাছের দেহ প্রাচীরে রক্ত সরবরাহ করে কোনটা? রুই মাছের দেহ প্রাচীরে রক্ত সরবরাহ করে কে? রুই মাছের দেহ প্রাচীরে রক্ত সরবরাহ করে কে? এটা কেউ বলতে পারবা? রুই মাছের দেহ প্রাচীরে রক্ত সরবরাহ করে কে? রুই মাছের দেহ প্রাচীরে রক্ত সরবরাহ করে হচ্ছে প্যারাইটাল ধমনী। ঠিক আছে? রুই মাছের দেহ প্রাচীরে রক্ত সরবরাহ করে প্যারাইটাল ধমনী। সাবক্ল্যাভিয়ান ধমনী কোথায়? বক্ষ পাখনা ও বক্ষ চক্রে। ঠিক আছে? যদি বলি ইলিয়াক ধমনী কোথায় করে? এই যে ইলিয়াক ধমনী যেটা আছে এটা হচ্ছে শ্রোণী পাখনায় করবে। ঠিক আছে? আর সিলিয়াক ও মেসেন্টেরিক যেটা আছে পাকস্থলী, অন্ত্র, ক্ষুদ্রান্ত্র, পাকস্থলী, অন্ত্র, তারপর যকৃৎ, অগ্নাশয়, এগুলা। ইলিয়াক হচ্ছে শ্রোণী পাখনায়।
শ্রোণী পাখনায় রক্ত সরবরাহ করবে কে? এই যে ইলিয়াক ধমনী যেটা আছে, সাবক্ল্যাভিয়ান বক্ষ চক্র। ও বক্ষ পাখনা, বক্ষ চক্র ও বক্ষ পাখনা, এটা মাথায় রাখবা। আর সিলিয়াকো মেসেন্টেরিক এটা হচ্ছে তোমার কি? পাকস্থলী, ক্ষুদ্রান্ত্র, পাকস্থলী, অন্ত্র বা ক্ষুদ্রান্ত্র, পাকস্থলী অন্ত্র লিখে, অন্ত্র লিখলে ক্ষুদ্রান্ত্র বৃহদান্ত্র সবই বোঝায়। যকৃৎ, অগ্নাশয়, মলাশয়, যকৃৎ, অগ্নাশয়, আর একটা কোনটা? মলাশয়। এই সব জায়গায় রক্ত সরবরাহ করে কে? তোমার হচ্ছে এই সিলিয়াকো মেসেন্টেরিক ধমনী। আরো দেখি এখানে কিছু লেখা যায় কিনা। বৃক্কে যেটা করে, বৃক্কে করে হচ্ছে তোমার রেনাল ধমনী, ঠিক আছে? বৃক্কে হচ্ছে করে কোনটা? রেনাল ধমনী, রেনাল ধমনী, বৃক্কে করে হচ্ছে রেনাল ধমনী। পাকস্থলীতে সিলিয়াকো মেসেন্টেরিক, দেহ প্রাচীর হচ্ছে প্যারাইটাল ধমনী, প্যারাইটাল ধমনী। এই যে এই ধমনীগুলার কাজ, এগুলা নিয়ে প্রচুর প্রশ্ন আসছে জাহাঙ্গীরনগরে আজ অব্দি, সো এগুলা ভালো মতো পড়বা, ঠিক আছে? এগুলো আমি যেগুলো লিখে দিলাম ভালো মতো পড়বা। রুই মাছের ওভেরিয়ান অসিকল কি গ্রহণে সাহায্য করে? খাদ্য, স্বাদ, শব্দ, ত্যাগ। কোনটা? রুই মাছের ওভেরিয়ান অসিকল যেটা আছে, এই ওভেরিয়ান অসিকল এইটা হচ্ছে তোমার অসিকল, অসিকল, ঠিক আছে? আমাদের কান, ওভেরিয়ান মানে এই যে আমাদের ওভেরিয়ান যে শব্দটা আছে, এটা মানুষের যে কান আছে, কানের সাথে রিলেটেড। এইটার মাধ্যমে আমরা কি করি বলতো? আমরা শব্দ শুনি বা শব্দ তরঙ্গ গ্রহণ করি। ঠিক তেমনি ভাবে মাছের ক্ষেত্রে আছে ওভেরিয়ান অসিকল, যেটার মাধ্যমে কি করে? মাছ হচ্ছে শব্দ তরঙ্গ গ্রহণ করে, ঠিক আছে? অর্থাৎ শব্দ গ্রহণে সাহায্য করে। কে করে? এই ওভেরিয়ান অসিকল যে আছে, এই ওভেরিয়ান অসিকল। চলো পরবর্তী প্রশ্নে যাই। মাছের ডিম পাড়া ও শুক্রাণু নিঃসরণ প্রক্রিয়াকে কি বলা হয়? ম্যাটিং, নিষেক, অর্গানোজেনেসিস, স্পনিং। অর্গানোজেনেসিস হচ্ছে তোমার এই নিষেকের পরে কোনো একটা অংশ থেকে যদি তোমার নিষেকের পরে তোমার অঙ্গ সৃষ্টির যে প্রক্রিয়া আছে তার নাম হচ্ছে অর্গানোজেনেসিস, ঠিক আছে? তার নাম কি? অর্গানোজেনেসিস। যদি বলি যে নিষেক কি? তোমার জাইগোট ও ডিম্বাণু শুক্রাণু মিলনের ফলে যেটা উৎপন্ন হয় জাইগোট, অর্থাৎ যে প্রক্রিয়ায় জাইগোট উৎপন্ন হয় তাকে আমরা কি বলি? নিষেক বলি। আর মাছের ডিম পাড়া ও শুক্রাণু নিঃসরণ প্রক্রিয়াকে কি বলি আমরা? স্পনিং বলে থাকি। মাছের ডিম পাড়া ও শুক্রাণু নিঃসরণ প্রক্রিয়া যে আছে, এই প্রক্রিয়ার নাম হচ্ছে স্পনিং, ঠিক আছে? এই জিনিসটুকু মাথায় রেখো। মাছের শুক্রাণু ও ডিম পাড়া ও শুক্রাণু নিঃসরণ প্রক্রিয়াকে কি বলি? স্পনিং বলি। এখন চলো পরবর্তী প্রশ্নে যাই। কোনটি রুই মাছের হৃৎপিণ্ড থেকে ভেন্ট্রাল অ্যাওয়ার্টায় রক্ত চলাচল নিয়ন্ত্রণ করে? বালবাস আর্টারিওসাস, সাইনাস ভেনোসাস, নাকি কোনাস আর্টারিওসাস, নাকি ডাক্টাস কুভেরি? কোনটি রুই মাছের হৃৎপিণ্ড থেকে ভেন্ট্রাল অ্যাওয়ার্টায়? আচ্ছা, রুই মাছের হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট বলতো ভাইরা? রুই মাছের হৃৎপিণ্ড হচ্ছে তোমার 2 প্রকোষ্ঠ বিশিষ্ট। একটা কি থাকে বলতো? একটা অ্যাট্রিয়াম থাকে আর একটা ভেন্ট্রিকল থাকে, ঠিক আছে? আর আরেকটা আছে উপপ্রকোষ্ঠ আছে, যার নাম হচ্ছে সাইনাস ভেনোসাস। এই যে সাইনাস ভেনোসাস আছে যে, এটা কিন্তু উপপ্রকোষ্ঠ। কেউ কিন্তু আবার বললো না যে এটা প্রকোষ্ঠ। অনেকে কিন্তু ভুল করে, রুই মাছের প্রকোষ্ঠ দেয় 3টা, আসলে না, রুই মাছের প্রকোষ্ঠ হচ্ছে 2টা। আর এই সাইনাস ভেনোসাস হচ্ছে উপপ্রকোষ্ঠ, ঠিক আছে? অর্থাৎ রুই মাছের হৃৎপিণ্ডে কি নাই? কোনাস আর্টারিওসাস। রুই মাছের হৃৎপিণ্ডে কি নেই? এই কোনাস আর্টারিওসাস কি নেই? রুই মাছের হৃৎপিণ্ডে নেই। কার হৃৎপিণ্ড নাই? রুই মাছের হৃৎপিণ্ডে কি নেই? কোনাস আর্টারিওসাস নাই। তার মানে বালবাস আর্টারিওসাস, আরেকটা আছে কি? ডাক্টাস কুভেরি। এই যে এই ডাক্টাস কুভেরি যেটা আছে, আচ্ছা দেখো, এই ভেন্ট্রাল অ্যাওয়ার্টা যা আছে, এই ভেন্ট্রাল অ্যাওয়ার্টার গোড়া থেকে একটা স্ফীত অংশ তৈরি হয়, ঠিক আছে? ওই স্ফীত অংশের নাম হচ্ছে বালবাস আর্টারিওসাস, যেটা হচ্ছে রুই মাছের হৃৎপিণ্ডে রক্ত চলাচল নিয়ন্ত্রণ করে। অর্থাৎ রুই মাছের কোথায়? হৃৎপিণ্ড থেকে ভেন্ট্রাল অ্যাওয়ার্টায় রক্ত চলাচল নিয়ন্ত্রণ করে। কে করে? এই বালবাস আর্টারিওসাস। কারণ বালবাস আর্টারিওসাস ভেন্ট্রাল অ্যাওয়ার্টা যা আছে তার গোড়া থেকে একটা স্ফীত অংশ, উদ্গত একটা কি? স্ফীত অংশ। আর ডাক্টাস কুভেরি যেটা আছে সেটা তোমার একটা কি? ওইটা আরেকটা অংশ। ডাক্টাস কুভেরি কি? তোমার আরেকটা অংশ, ঠিক আছে? ওইটার মূলত এই যে ভেন্ট্রাল অ্যাওয়ার্টায় রক্ত চলাচল ডাক্টাস কুভেরি কখনো নিয়ন্ত্রণ করে না, করে কে? বালবাস আর্টারিওসাস। চলো পরবর্তী প্রশ্নে যাই। রুই মাছের হৃৎপিণ্ডে অনুপস্থিত কোনটি? কোনাস আর্টারিওসাস, পেরিকার্ডিয়াল ক্যাভাইটি, সাইনাস ভেনোসাস, বালবাস আর্টারিওসাস। কোনটা বলছি? এই যে কোনাস আর্টারিওসাস যেটা আছে, এটা কি? রুই মাছের হৃৎপিণ্ডে অনুপস্থিত, তাই না ভাইয়ারা? রুই মাছের হৃৎপিণ্ডে অনুপস্থিত কোনটা? কোনাস আর্টারিওসাস। আচ্ছা, এখানে দেখো একটা ফ্লো চার্ট আছে। রুই মাছের রক্ত সংবহন তন্ত্রের ক্ষেত্রে কোনটা সঠিক? সাইনাস ভেনোসাস, অ্যাট্রিয়াম, ভেন্ট্রিকল, বালবাস আর্টারিওসাস, ফুলকা। কোথা থেকে কোথায় যায়? রুই মাছের হৃৎপিণ্ডে রক্ত সংবহন যে ঘটে, কোথা থেকে কোথায় যায়? দেখো এই ফ্লো চার্টটা দেখো সবাই, যে সাইনাস ভেনোসাস থেকে অ্যাট্রিয়ামে যায়, অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে যায়, ভেন্ট্রিকল থেকে বালবাস আর্টারিওসাস,
ঠিক আছে, ভেন্ট্রিকল থেকে কোনটা, বালবাস আর্টারিওসাস, এই বালবাস আর্টারিওসাস থেকে তোমার কোথায় যায়, ফুলকায় যায়। বালবাস আর্টারিওসাস, অ্যাট্রিয়াম, ভেন্ট্রিকল, সাইনাস ভেনোসাস, ফুলকা না। বালবাস আর্টারিওসাস, ভেন্ট্রিকল, অ্যাট্রিয়াম, সাইনাস ভেনোসাস, ফুলকা, দেখো এইগুলা না। ঠিক আছে, সাইনাস ভেনোসাস মানে ভেন্ট্রিকলে যায় না, প্রথমে অ্যাট্রিয়ামে যাবে। এবং কোথা থেকে অ্যাট্রিয়ামে যাবে এটা মাথায় রাখতে হবে তোমার, কোথা থেকে যাবে, এই সাইনাস ভেনোসাস থেকে অ্যাট্রিয়ামে যাবে। দেখো সাইনাস ভেনোসাস থেকে ভেন্ট্রিকলে গেছে, তার মানে এই অপশন বাদ। বালবাস আর্টারিওসাস থেকে কখনো যাবে না, যাবে কোথায়, সাইনাস ভেনোসাস থেকে যাবে। ঠিক আছে, কোথা থেকে, সাইনাস ভেনোসাস থেকে, তার মানে বালবাস আর্টারিওসাস থেকে যাবে না, তার মানে এটাও বাদ। বাকি রইল কোনটা, সাইনাস ভেনোসাস, প্রথমে যাবে অ্যাট্রিয়াম, তারপর যাবে ভেন্ট্রিকল, তারপর বালবাস আর্টারিওসাস, তারপর ফুলকা। তার মানে তোমার আনসার হচ্ছে এ নাম্বারটা, যেটা এ নাম্বারটা সঠিক। ঠিক আছে, তোমরা মাথায় রাখবা যেভাবে আমি তোমার বলি, যে সাইনাস ভেনোসাস থেকে কোথায় যাবে, অ্যাট্রিয়ামে যাবে, অ্যাট্রিয়াম থেকে কোথায় যাবে, ভেন্ট্রিকলে যাবে, এরপরে তোমার কোথায় যাবে, বালবাস আর্টারিওসাস, এবং বালবাস আর্টারিওসাস থেকে তোমার কোথায় যাবে, ফুলকায় যাবে। ঠিক আছে, চলো পরবর্তী অংশে যাই। রুই মাছের ডিম নিষিক্ত হওয়ার কত ঘন্টা পর লার্ভার মাথায় ক্রোমাটোফোর দেখা যায়। এই ক্রোমাটোফোর যেটা, অর্থাৎ লার্ভার মাথাটা কেমন দেখা যায় বলতো, এই যে কালো যে আছে লার্ভার মাথাটা, রুই মাছের ডিম নিষিক্ত কত ঘন্টার পর লার্ভার মাথায় ক্রোমাটোফোর দেখা যায়। কত ঘন্টা পর, কেউ বলতে পারবে এটা? রুই মাছের ডিম নিষিক্ত হওয়ার 12 ঘন্টা পর লার্ভার মাথায় কি দেখা যায়, ক্রোমাটোফোর দেখা যায়। এবং লার্ভার বর্ণ কি হয়, মানে এই লার্ভার যে কালারটা আছে, এর চোখের রং কালো হইতে থাকে, এবং লার্ভার বর্ণ কি হইতে থাকে, কালো হইতে থাকে। ঠিক আছে, এটার রং কি হইতে থাকে, কালো হইতে থাকে। আর 6 ঘন্টা পর যেটা হয়, 6 ঘন্টা পর হচ্ছে লার্ভা নাড়াচাড়া করে, 6 আওয়ার পর, 6 ঘন্টা পর লার্ভা নাড়াচাড়া করে, 6 ঘন্টা লার্ভা নাড়াচাড়া করে। লার্ভা কি করে, নাড়াচাড়া বা নড়াচড়া করে, লার্ভা নড়াচড়া করে কয় ঘন্টা পর, 6 ঘন্টা পর। 12 ঘন্টা পর, 12 ঘন্টা পর ওই যে তোমার কি করে, ক্রোমাটোফোর অর্থাৎ কালো হয়, কালো হয়, বা লার্ভাকে কি দেখা যায়, কালো হয়, ও চোখের রং দেখা যায়, চোখের রং গাঢ় হয়, চোখের রঙও কালো হয়। লার্ভাও কালো হয়, কারণ লার্ভার মধ্যে ক্রোমাটোফোর দেখা যায় বা রঙিন বস্তু দেখা যায়। আর সেই সাথে কি হয়, লার্ভার যে চোখ আছে, এই চোখের রঙও কি হয়, কালো হয়। ঠিক আছে, এটা মাথায় রাখো। 24 আওয়ার বা 12 ঘন্টার পরে কি হয়, 24 ঘন্টা যে আছে, এই যে দেখো, এই যে 24 ঘন্টা যে আছে, এই 24 ঘন্টায় কি হয় বলতে পারবা কেউ? এই 24 ঘন্টায়, এই 24 ঘন্টাটা যে আছে, এই 24 ঘন্টায় তোমার ফুলকা আর্চ যে আছে, এই ফুলকা আর্চ গঠিত হয়। কি গঠিত হয় বলতো? ফুলকা আর্চ বা নটোকট, ফুলকা আর্চ ও নটোকট, ফুলকা আর্চ প্লাস নটোকট। ঠিক আছে, ফুলকা আর্চ, নটোকট। এরপর 36 ঘন্টা পর বক্ষ পাখনা, তারপর হচ্ছে পুচ্ছদণ্ড। ঠিক আছে, বক্ষ পাখনা, পুচ্ছদণ্ড। এরপরে তোমার যেটা আছে 48 ঘন্টা পর, এই 48 ঘন্টার পর কি করে বলতো, লার্ভা আর্চ স্পষ্ট হয়, আর্চ কি হয়, আর্চ হয় স্পষ্ট, লার্ভার আর্চ হয় স্পষ্ট, এবং সেই সাথে লার্ভা কত মিলিমিটার হয়, লার্ভার দৈর্ঘ্য হয়, এইটা মাথায় রাখবা। লার্ভা আর্চ হয় স্পষ্ট, আর লার্ভার দৈর্ঘ্য হয় 6 থেকে 6.5 মিলিমিটার। লার্ভার দৈর্ঘ্য হয় 6 থেকে 6.5 মিলিমিটার। ঠিক আছে, এটা হচ্ছে 48 ঘন্টা পর। এরপরে যদি বলি 72 ঘন্টা পর কি ঘটে, এই যে 72 ঘন্টা পর লার্ভা দশার সমাপ্তি, 72 ঘন্টা বা 72 ঘন্টা লার্ভার সমাপ্তি, লার্ভা দশা কি, সমাপ্তি। ঠিক আছে, এরপর যদি বলি 96 ঘন্টা পর কি হয়, এই যে 96 ঘন্টা যা আছে, ধানীপোনা বা আঙ্গুলিপোনা, এটার নাম কি হয়ে যায়, ধানীপোনা বা আঙ্গুলিপোনা। এই জিনিসগুলো কিন্তু আসবে, ধানীপোনা বা আঙ্গুলিপোনা। ধানীপোনা কত ঘন্টা, মানে কত ঘন্টা পর ধানীপোনা বা আঙ্গুলিপোনা বলা হয়, 96 ঘন্টা পর। ঠিক আছে, অর্থাৎ 4 দিনের যে লার্ভা আছে বা 4 দিনের যে জাইগোটটা আছে, তাকে কি বলবো আমরা, তাকে বলবো আমরা ধানীপোনা বা আঙ্গুলিপোনা। আর যদি বলি মাছের ডিম নিষিক্ত কত ঘন্টা পর লার্ভার মাথায় ক্রোমাটোফোর দেখা যায়, এইটা হচ্ছে তোমার এই যে 12 ঘন্টা পর। এটা অন্য কালি দিয়ে দাঁড়িয়ে রাখি, যেহেতু নীল কালি দিয়ে পুরোটা লেখা শেষ। এই যে এই জিনিসটুকু মাথায় রাখো। চলো আমরা পরবর্তী প্রশ্নে যাই। রুই মাছের হৃৎপিণ্ডে কোন কপাটিকা থাকে না? রুই মাছের হৃৎপিণ্ডে সেমিলুনার
সাইনোএট্রিয়াল ভেন্ট্রিকুলো বালবাস কপাটিকা। দেখো কোন কপাটিকাটা থাকে না, রুই মাছের হৃৎপিণ্ডে কোন কপাটিকা থাকে না? রুই মাছের হৃৎপিণ্ডে কপাটিকা থাকে, সাইনোএট্রিয়াল কপাটিকা থাকে, অ্যাট্রিও ভেন্ট্রিকুলার কপাটিকা থাকে, ভেন্ট্রিকুলো বালবাস কপাটিকাও থাকে। থাকে না কোনটা? এই যে সেমিলুনার কপাটিকা যে আছে, এই সেমিলুনার কপাটিকাটাই রুই মাছের হৃৎপিণ্ডে থাকে না। ঠিক আছে ভাইরা? তো এই তিনটা হচ্ছে কি করে থাকে। তো এই ছিল হচ্ছে আমার আজকের ওভারঅল এই অধ্যায়ের উপর আলোচনা। 54টা MCQ তোমাদের জন্য সিলেক্ট করা হয়েছিল, যেগুলো থেকে দেখবা যে ঘুরে ফিরে একই রকম প্রশ্ন কিন্তু আসলে হয়ে থাকে। ওই টপিকগুলো ভালো মতো পড়লে তোমাদের জন্য এনাফ। আর আমি সাজেশন যেটা দিছি, সাজেশনটা একটু ভালো মতো ফলো করে ইনশাল্লাহ ভালো কিছু হবে তোমাদের। তো আজকে ভালো থাকো, সুস্থ থাকো, এই পর্যন্তই থাকুক। কালকে তোমাদের কেমিস্ট্রি নিয়ে কালকে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। মৌলের পর্যাবৃত্ত ধর্মের যে পরের অংশটুকু বাকি ছিল, ওই বাকি অংশটুকু। ঠিক আছে? তো আল্লাহ হাফিজ, সবার সাথে নেক্সট ক্লাসে আগামীকাল দেখা হচ্ছে ইনশাল্লাহ।